গুলো মানুষ লাভার্থী যে সব মানে বেনিফিট পেয়েছে সে বিষয়ে নিশ্চয়ই উনি কথা বলবেন বা জল জীবন মিশন, পিএমএওয়াই আবাস, অনেকের গৃহপ্রবেশ সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। এনইসির মিটিংয়ে যাওয়ার কথা রয়েছে। তো আমি গতকাল আমাদের স্পেশাল যে ক্যাবিনেট ছিল তাতে যে আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন শিলং চলে যাবে এনইসির মিটিং, নর্থ ইস্টার্ন কাউন্সিলের 17th। সেখান থেকে প্রাইম মিনিস্টারের সঙ্গে উনি আসবেন, দ্যাট ইজ উনি আগে শিলং যাবেন 17 তারিখ। সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে নাইট হোল্ডের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা। যদি আগে উনি আগরতলা আসতেন তবে নাইট হোল্ড। আগামী 18ই ডিসেম্বর আমাদের রাজ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্যে আমাদের মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মুখপাত্র শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি প্রথমেই মাননীয় রাজ্য সভাপতি মহোদয়কে বিনম্র অনুরোধ করব আপনাদের সঙ্গে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাননীয় সভাপতি মহোদয়। মাননীয় সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ স্পোকসপারসন শ্রী সুব্রত চক্রবর্তী, নবেন্দু ভট্টাচার্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18ই ডিসেম্বর বেলা 1:30 দুপুর 1:30 আমাদের আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা পুরনো আস্তাবল হিসাবে জানি, এই স্বামী বিবেকানন্দ ময়দানে উনি আসছেন। উনার সফর মূলত আমাদের রাজ্যে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উপেক্ষিত রাজ্য এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার রয়েছেন, তাদেরকে গৃহ নির্মাণের জন্য, পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সহায়তা করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন। তার গৃহপ্রবেশ করার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আগামী 18 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছে। ওনার এই সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আমাদের পার্টি, যাতে আমাদের সমস্ত বেনিফিশিয়ারিরা এখানে সমবেত হতে পারেন, তার জন্য আমরা অলরেডি আমাদের জেলা ওয়াইজ আমাদের মিটিং, জেলা প্রভারীরা যারা রয়েছেন তাদেরও মিটিং স্টার্ট হয়ে গেছে এবং আমরা অধিক সংখ্যক আমরা সেই 18 তারিখে আস্তাবল ময়দানে অভিযান, সাফাই অভিযানের কাজ শুরু হয়েছে। এই স্বচ্ছতা এবং সাফাই অভিযানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের যারা পার্টির নেতৃত্বরা রয়েছেন, তারাও বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই স্বচ্ছ ভারতকে সার্থক রূপ দেওয়ার জন্য। এটা আমাদের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের এই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আমরা আজকে থেকেই বিভিন্ন বুথে আমরা স্কোয়াডিং, বাজার সভা এগুলি সংগঠিত করছি। অলরেডি বিভিন্ন জেলায় তার সূচনা দেওয়া হয়েছে। আগামীকালকে আমরা বিভিন্ন জেলাতে আমরা সাংবাদিক সম্মেলন, আমাদের জেলা নেতৃত্বরা এই প্রস্তুতি নিয়ে
এই সাংবাদিক সম্মেলন করবেন আগামীকালকে। এবং এই যে আমাদের কর্মসূচি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, সেটা এই যে সাফাই অভিযান যেটা বলেছি আমি, সেটা আজকে থেকে আমাদের শুরু হয়েছে, সেটা আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের সাফাই অভিযান চলবে। এবং আমাদের যে স্কোয়াডিং, বুথে বুথে যে আমাদের স্কোয়াডিং, মোদিজিকে ওয়েলকাম জানিয়ে যে শোভাযাত্রা, সেটা আমাদের আগামী 17 তারিখ বিকাল সন্ধ্যা অবধি সেটা আমাদের সংগঠিত হবে। তো আমি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এই ত্রিপুরার যে সমস্ত নাগরিকদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে বিনম্রভাবে আবেদন রাখব যে আমরা সৌভাগ্যবান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি এই উত্তর পূর্বাঞ্চলের এই ত্রিপুরাকে আজকে গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যকে বিকাশের দিকে নিয়ে গেছেন। তাই আমি আবেদন রাখবো আপামর জনসাধারণ এবং নাগরিকদের কাছে যে আমরা 18 ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায় আস্তাবল ময়দান, যেটাকে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান হিসাবে জানি, সেখানে উপস্থিত থেকে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে শোনার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা মোদিজির সফরকে কেন্দ্র করে আমরা 18 তারিখে উনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় উনাকে স্বাগত করার জন্য আমাদের ট্রেডিশনাল ড্রেসে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় হয়তো জনজাতিদের পোশাকে উনাকে স্বাগত জানাবেন নৃত্যের মাধ্যমে, কোনো জায়গায় মণিপুরি, কোনো জায়গায় বৈষ্ণব সম্প্রদায়, কোনো জায়গায় ঢাকঢোল দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত সমস্ত জায়গায় আমরা এই মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী, উনাকে স্বাগত জানানো হবে। আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হলো এই যে প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার, আজকে পাকা বাড়ি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। তো সেদিন যখন আমাদের সেদিন গৃহপ্রবেশ হবে, তারপর বিকালবেলায় বাড়িতে ফিরে সন্ধ্যার সময় ওই যে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় নূতন ঘর গৃহ নির্মাণ হয়েছে, তার সামনে সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে একটা, যাতে আমরা তার শুভ কাজ আমরা করি, প্রদীপের জ্বালিয়ে ঘর আলোকিত করি আমরা। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমাদের কার্যকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, আমি তাদের কাছেও বিনম্র চিত্তে আবেদন রাখবো, যেহেতু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে গৃহ নির্মাণের জন্য ব্যবস্থা করেছেন গরিবদের, আজকে সেই গৃহ প্রবেশের জন্য উনি নিজে আগরতলায় ছুটে এসছেন, ত্রিপুরা ছুটে আসছেন। তো একটাই শুধু আবেদন রাখবো বেনিফিশিয়ারিদের কাছে, যাতে ওই দিন একটা ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে আমরা যাতে আলোর উৎসব আমরা সেদিন পালন করি, তার জন্য আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমি অনুরোধ রাখছি। তো আর এইটুকু আলোচনা করার জন্য আপনাদের কাছে আমি এখানে সমবেত হয়েছি। কোনো প্রশ্ন? दिल्ली गए थे, आप लोगों का एक मीटिंग हुआ, तो आने वाले चुनाव को लेके इस विषय पे कुछ चर्चा हुआ कि नहीं, अगर बताते तो अच्छा। हिंदी में बोलना है जो मर्जी। না বাংলা? बांग्ला। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমাদের পুরা টিম আমরা সেই দিল্লিতে গিয়েছিলাম এবং নির্বাচনী রণকৌশল 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেটা হবে। তো এই তার রণকৌশল এবং নীতি নির্ধারণ করার জন্যই আমাদের সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়। ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃত্বরা এই ত্রিপুরা রাজ্য সফরের একটা সূচি আমরা ইতিমধ্যেই রাখবো আপনাদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার শুরুয়াত করে দিয়েছেন, তারপরও দেখবেন ধীরে ধীরে আপনাদের সামনে আরো যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসার যে সূচি আপনাদের সামনে রাখবো।
রাজীব বাবু আপনি বলেছেন যে 2023-এ এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে রণকৌশল সেটা তৈরি করার জন্য এই বৈঠকটি ছিল। তো 18তে যে সরকারটি হয়েছিল সেটা বিজেপি আইপিএফটি সরকার। তো বিজেপি আইপিএফটি সরকার কি পুনঃপ্রতিষ্ঠিত হবে না বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি জোট ধর্ম কিভাবে প্রতিপালন করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির একটা ইতিহাস রয়েছে। আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এনডিএ দল গঠন করেছিল, 24টা দল নিয়ে সরকার পরিচালিত হয়েছিল এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু আমাদের ছিল, কিন্তু এনডিএ জোট কিভাবে রক্ষা করতে হয় এখনো আমাদের এনডিএ জোট রয়েছে, আমাদের শরিক দলরা রয়েছে। তাই এই ত্রিপুরা রাজ্যেও আইপিএফটি আমাদের একটা শরিক দল। আইপিএফটি বিগত দিনে ছিল, আমাদের সঙ্গে এখনো রয়েছে, আশা করি আগামী দিনও থাকবে। আগামী দিনও তাদের নিয়ে আমরা সরকার গঠন করব। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। माननीय विप्लव देव जी। महोदय, मैं पहले प्रधानमंत्री जी को धन्यवाद देना चाहता हूं कि बड़े मात्रा में एकलव्य विद्यालय पूरे देश भर में किया गया है। और मैं जिस राज्य से आता हूं त्रिपुरा में एक समय 4 एकलव्य विद्यालय थे, माननीय मंत्री जी ने 18 एकलव्य विद्यालय दिया, मैं धन्यवाद देता हूं। किंतु साथ ही साथ मैं कहना चाहता हूँ कंस्ट्रक्शन जो कर रहा है वो समय पर हो, इसके लिए कोई मॉनिटरिंग व्यवस्था है क्या नहीं, और वो नहीं हो तो कब तक ये की जाएगी, ये मेरा प्रश्न है। धन्यवाद। अध्यक्ष महोदय, इसकी पूरी मॉनिटरिंग की व्यवस्था की गई है। हमारा एक एजेंसी, एक तो नेस्ट जो एक मिशन मोड में काम कर रहा है, और दूसरा जो भारत सरकार के ऐसी संस्थाएं हैं जिसमें हमने आईआईटी को भी इन्वॉल्व किया है कि उसको समय समय पर उसकी गुणवत्ता की जांच करे। और इसके अलावा भारत सरकार की कई एजेंसियों के साथ मिल करके काम कर रहे हैं, क्योंकि यह देश भर में प्रोजेक्ट चल रहा है। कुछ क्षेत्रों में ज़मीन से संबंधित कई समस्याएं उभर करके सामने आई, क्योंकि इसमें हम लोगों ने जो लक्ष्य रखा है कि मिनिमम 15 एकड़ और 25 एकड़ के बीच में ज़मीन उपलब्ध हो, लैंड उपलब्ध हो, ताकि हम आने वाले दिनों में, मुझे कहते हुए खुशी हो रही है कि इसमें हमने 4 मैदान खेल के लिए और 4 कंपलसरी गेम रखा है कि प्रत्येक विद्यालय में यह सुविधा उपलब्ध हो सके, क्योंकि देश में जो खेल की संभावना है उसको हम अपने एकलव्य मॉडल स्कूल में सही तरीके से प्रतिबिंब कर सकें। শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়া মন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে।
বিপ্লব দেব। ऑनरेबल चेयरमैन साहब, मैं आपके माध्यम से मंत्री जी को याद कराना चाहता हूं, जो त्रिपुरा में कैलाश शहर में एक नया एयरपोर्ट के बारे में त्रिपुरा सरकार ने जमीन देने की व्यवस्था की है और आपके दफ्तर से त्रिपुरा सरकार को कम्युनिकेट किया गया है 6 मंथ लगेगी इस जमीन को देखभाल करने के लिए। तो मेरा ही कहना है, जो आपके दफ्तर के माध्यम से कब तक कैलाश शहर की एयरपोर्ट की अनुशंसा की जाएगी और कब तक हो सकती है? धन्यवाद। सर, ये प्रश्न उल्टा पे था। मैं निवेदन करूंगा विप्लव देव जी को, क्योंकि वे बेहद उत्सुक थे पूर्व में भी कि इस एयरपोर्ट का विकास हो। जरूर हम लोग इस क्वेश्चन के बाद मिलें और इस पर विश्लेषण करके हम आगे का रास्ता तय करेंगे। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া, যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। দিদি পরে কথা কইন, আমি মিটিং এ ঢুকে গেছি। ওমা, আরে করোনা মহাপ্রভু কি জয় হোক। কি সুন্দর ভঞ্জন ভঞ্জন বেরিয়েছেন কি। নমস্কার। ও গরমদা, হ্যাঁ দাদার লগে কথা হয়েছে, আমরা রাজ্যের সভাপতি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট আসছে, কথা টথা থাকলে কোনো কিছু তো না। এই বিজেপি আমাদের পরে কি কি কাজ করছে এটার মধ্যে পুরো আছে। হ্যাঁ, সারা ত্রিপুরাটাও আছে, এই মন্ডলটাও আছে, এইটা আছে আপনার কাছে। ঠিক আছে, এমনি দাদার লগে কথাবার্তা হয়। টিকার একটা স্টিকার টিকো, স্টিকার দাও দাদার লাগে খুলে রাখ মা কই বুঝছে। কালকে থানার এটা জবাবটা সুন্দর হচ্ছে। প্রথম দেখছিলাম আপনার, দেখছি না প্রথম রাজেশ দেখছি, আমি সাইডে কইছি। হ্যাঁ, এরপরে দেখছি আপনার বক্তব্যটা ইয়ে করছে, ফেসবুকে দিছে। জবাব তো ভালো হয়েছে। কিছু তো না দাদা ওয়ালা লাগতো না, না না এটা তো দাও না, এখন এটা প্লাস্টার যথাযথ লাগে দিন। দাদাকে দেন, দাদা একটা দরজা দিলে ভালো হবে। একদমই ভালো লাগবে, কান্না ধরো না। আপনারা কি ঘর পাইছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা চাঁদা দেওয়া লাগছে নি, টাকা দেওয়া লাগছে নি কারণে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংকের মধ্যে টাকা ঢুকছে। তো এই ঘর উদ্বোধনের লাগে আপনার মধ্যে 18 তারিখে যাবেন নি? আস্থা বল মজা না, নাহলে কেউ না কেউ যাইতে দিব। মোদিজি কি তা কয় শুনতে হইব, মোদিজি আরো দিব। দাদা আগরতলার দোকানে থাকে, ওইখানে ইয়ে হইব, দোকান থেকে জায়গা
ঠিক আছে আইগা আরে সুন্দর লঙ্কা যত লঙ্কা হ্যাঁ কেডা আসতে বলে প্রোগ্রামটা কয়টা দাদা? কিন্তু আমরা তো মানে দেখতে বলে দুঃখ না আমরা আগে দেখি বলে 10টা টাইম দিলাম 10টা না 10টার মধ্যে পারবে। দাদার বাড়িটা নমস্কার আমরা বিজেপির থেকে আইছি আমরা লোকে দেখা করানোর লাগে ঠিক আছে কিষাণ সম্মান নিধি পাননি আপনার জমিন আছে কিষাণ সম্মান নিধি পান কত করে পান বছরে ৬,০০০ টাকা আচ্ছা আচ্ছা তো এই আমাদের সরকার আইসে পরে বিজেপি আইসে পরে কি কি হয়েছে এটা একটা লেখা আছে আর কমলা সাগরের উন্নয়নের লেগে কি হয়েছে হ্যাঁ এটা আপনাদের সামনে একটা রাখলাম হ্যাঁ তাদের স্ত্রী বিগত দিনে মেম্বার আছিল তথাপি আমাদের কাজকর্ম হই না আমরা লোকে তারা সহমত হইয়া এখন সপ্তাহ নেই চলা যাওয়া বাহ তাহলে তো ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে একটা স্টিকার তো আপনার বাড়িতে একটা স্টিকার লাগে আস্তে আস্তে দুইটা ছেলে বেকার মেম্বারি করছে এত বছর এরপরে দা অনেক কিছু থেকে আসছিল কি নাম গো তোমার ওই কি নাম তোমার রাজীব আরে আমার নাম কেন নেই আমার নাম রাজীব ভট্টাচার্য টাটা আরে নমস্কার বলছি দাদা নাই বাড়ি আমরা একটা স্টিকার লাগাই আপনার সাধ্য বাড়ি গেছে আমরা তো যেমন লাগবো ঠিক আছে আমরা একটা লিফলেট দাও আমরা বিজেপি সরকার আমাদের পরে কি কাজ করছে এটা একটা আপনার এদিকে এখানে এমএলএ কেডা আজকে আবার সিপিএম এর এমএলএ আমরা আইসেনি ইলেকশনে জিততে আইসেনি খুশ করতো না না কই আইছে হ্যাঁ তখন আমরা তো আইসি খুশ করতাম শুনেন এই রাস্তা করণের লাগে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছেন কিন্তু এই এলাকার বিধায়ক সিপিএম এর বিধায়ক কই একবার বিধানসভায় উঠাইছে না এই রাস্তাটা করতে হইব আমরা বারবার আবেদন করছি এখন আপনারা খুশি হইবেন শুননা কালভারটাও এই সিসি রোড স্যাংশন হয়েছে আরেক স্টেপ আচ্ছা ঠিক আছে না এটা একটা দিয়ে গেলাম আমরা ওই জন্য না না তো কষ্ট হয় কষ্ট হয় তো এই প্রধানবাবু আগে আলো ও সোনাটা দিয়া শুনেন কুপালটা বলার কিছু নাই কার কুপালে রাস্তি লোক লিখে রাখছে আপনি কইতে পারতেন যুবক ফোলা স্লোগান দেন আগে রে জিগির মারবা একবারে দিন শুনা কিরে রত একবারে এটা তারা তো বইয়া রইছে এটা সব একবারই
আরে না তেনা দিদিবা দিব কেড়ে তুলা দিব আরে পয়সা দিয়ে কিনছে না বাংলা থেকে আইছে আচ্ছা কোন ঘরটা এই ঘরটা আচ্ছা তো এই ঘরের লেগা উদ্বোধনের লেগা মোদিজি আইতাছে বুঝেছেন যে ঘর দিছি তারা শুধু তো ঘর দিলে তো আরো অনেক কিছু লাগবে হ্যাঁ হ্যাঁ তো এই কারণে 18 তারিখ কাস্টমার মধ্যে আইব দেখতে আপনারা সবার যাই দিব আমরা সবাই যাই দিব কমো আমি শ্যামলের সাথে কথা বলি দেখটার সময় হ্যাঁ ঠিক আছে আমরা লিফলেট দিয়ে গেলাম কি পাইছেন আমাদের সরকার কি কি কাজ করছে যদি কমলা সাগরে কি কি কাজ সব আছে যেমন আমরা একটা স্টিকার লাগাই দিই হ্যাঁ তারা আমরা লোকই ঠিক আছে হাতও না লাগবে এটা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ঘর ঘর বিজেপি ঘর ঘর বিজেপি ঘর ঘর বিজেপি স্পিডে মারো দাঁড়ায় গেছে কেন বল ভাই হ্যালো আজকের থেকে শোনো যারা আছো সবাই শোনো আজকের থেকে বিকেল 5টার থেকে 17 তারিখ পর্যন্ত ডেইলি যার যার বুথে স্কোয়াডিং করতে সর্বভূমিতে নরেন্দ্র মোদী তোমায় জানায় স্বাগত প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নরেন্দ্র মোদী তোমায় জানায় সামনে থেকে তুললে 18 তারিখ নরেন্দ্র মোদী জনসভায় দলে দলে যোগ দিন সময় পাবে একটা 4 দিন 5 দিন সময় পাবে সন্ধ্যা শুনে তোমার এই যে একদিনই করে মানে একদিন কন্টিনিউ দরকার হলে দুই ভাগে ভাগ করে করবা যেমন সুবিধা হয় লম্বা হইলে দুই ভাগে করো আর নিলে এক ভাগে করলে তো এক ভাগে আমার দুই ভাগে করবো তো স্লোগান দিতে যাবো হ্যাঁ এই ডাইনে বামে সবজন কি হয়েছে এইবার তো মিটিং করে গেছিলাম না একটা এবার মিটিং করে গেছিলাম এই এদিকে খালি আমরা দুজন থেকে এদিকে দুজন যাবো এদিকে এরকম করে করলাম এখানে বাড়ি বেশি না এখানে 15 থেকে 20টা বাড়ি এই জায়গাটা 20টা বাড়ি তুমি বার্তা দিছো নি প্রতিটা ভূতে আজকের থেকে যে স্পটিং বার্তা দিলাম আচ্ছা 5টার থেকে 17 পর্যন্ত প্রতি ভূতে যাতে স্পটিং করা হয় সবাই তো চা খাওয়াইছিল নমস্কার কেমন আছেন কয়টা লাগবে না দাদা বাড়িত নাই হ্যাঁ আরে নমস্কার দাদা আমরা বাড়ি তো ইয়ে হয়ে গেছিলাম তো এদের কি কি কাজ করছে আপনারা আর কি তা কোনো ভাই ঠিক আছে গট্টর পাইছেন না পাইছেন না কেরে ওটা নাই ও ওই লিস্টে আছে না প্রায়োরিটি লিস্টটা তো আছে আমার লোক একবার কি কয়টা স্টিকার লাগাই দে তিনটাতে লাগাই দেন এই জায়গাতে এইভাবেই ভালো মানে দরজার ভিতরে লাগাইলে আটকে থাকবে তবে গলের কাভারটা খুব সুন্দর স্টিকারটা মিলছে ওই যে তো চাটা খাওয়াই দিই 10 জেলাতে 10 জন নেতা মন্ত্রী দিবে চলো এদিকে মহিলারা আগে যান মহিলা মুখরা দিল্লিতে আইছে আরে ভাই বলো না
কেমন আছে? হ্যাঁ ভালো আছে। দাদুর বাড়ি এটা জমিন আছে একটা নেই কোন ব্যস্ত ভাই ভাই 18 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত কাগজপত্র করছেন না? আমাদের বিজেপি সরকার আমলের পরে কি কি কাজ হয়েছে এটা একটা আপনারা সামনে তুলে ধরছি, আপনারা দেখবেন এটা। আর মোদিজি আইব 18 তারিখ, হ্যাঁ, ময়দানে। তো সবাই যাওয়ার লাগবো, হ্যাঁ, এটা স্টিকার দিয়ে গরগদা গরগদা ঠিক আছে ভাই। ওই কি নাম রতন নেই? সুমন রতন পেলে না কটার সময়? আরে গড় বাজার দেখে কি গো, তোমার কি নাম? নাম গো কইছে কইছে সীমা, তোমার কি নাম? খুশি। আরে বাহ, স্কুলে যাওনি? অসুস্থ নাকি? আমি আছি দেখে কথা কম কো, আমার তো বেআই নয় এটা। আচ্ছা আচ্ছা, এই ম্যাডামে আমার বেআই নয়। চিনো তো রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চকলেট দিচ্ছে নি? আচ্ছা ঠিক আছে, টাটা। পরিবারের সব ভাই আছে আর কি। ওই যে ধান খেত কথা কইছে, উনি হইলো তার শ্বশুর। আচ্ছা, চলো। আচ্ছা আমাদের রাজ্য সভাপতি আছে তো এখানে কমলা সেবা আমাদের 18 সমগ্র ত্রিপুরার জন্য কি কি কাজ করতে ওরাও আছে আর আমরা সরকার আছে এটা ওই পুরা করতে
গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন হবে, প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। সাংবাদিক বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার। আজকের এই শর্ট সাংবাদিক বৈঠকে সবাইকে স্বাগত জানাই। যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে সরকারের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, যিনি তার দক্ষ নেতৃত্বে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে নতুন শিখরে পৌঁছেছেন এবং আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের নিরিখে একটা বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। সম্মানিত নরেন্দ্র মোদীজি আগামী 18 তারিখ আমাদের এই রাজ্য, সুন্দর রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় ওনার আগমন হবে। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন সংবাদপত্রেও সেটা বেরিয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তার ঘোষণা দেওয়া হয়নি। আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে তার ঘোষণা সেটা করা হলো। এটা একটা সরকারি অনুষ্ঠান হবে আগরতলা রাস্তাবল ময়দানে, অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। এখন পর্যন্ত যা ট্যুর প্রোগ্রাম আমাদের কাছে এসছে সেটা মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পিএমও থেকে সেটা যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশুর মধ্যে সম্মানিত মুখ্য প্রধানমন্ত্রীর মিনিট টু মিনিট যে প্রোগ্রাম কর্মসূচি সেটা আপনাদেরকে আমরা প্রদান করতে পারব। এখন পর্যন্ত যে আমাদের কাছে খবর, প্রায় 2:30 নাগাদ উনি আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে আমাদের আগরতলা রাস্তাবল ময়দানে আসবেন। সেখানে বিশাল জনসভা হবে, ভাষণ দেবেন, বিভিন্ন লাভার্থীদের সঙ্গে জেলা ভিত্তিক হয়তোবা ইন্টারেকশন হতে পারে। তার বাইরে আমাদের বিধায়কদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং থাকতে পারে। কোথায় হবে, কখন হবে, সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যখন মিনিট টু মিনিট প্রোগ্রামটা আমাদের কাছে আসবে। তো আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি প্রশাসনের তরফ থেকে।
আপনারা জানেন যে গতকাল আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, এবং মাননীয় মুখ্য সচিবের পৌরোহিত্যেও আধিকারিকদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ ত্রিপুরা রাজ্যে সেখানে আসছেন, এবং আপনারা জানেন যে স্বচ্ছ ভারত উনি ঘোষণা দিয়েছিলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর 2014 সালে যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ ভারত শুধু ভারতে নয়, পৃথিবীতে একটা বিশাল সুনামের সঙ্গে ভারতবর্ষকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে। সেই স্বচ্ছ ভারত উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আগরতলা শহর, আপনারা জানেন যে স্মার্ট সিটির শহর, সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা নিয়ে কড়া পরিকল্পনা করা হয় পৌর পরিষদের তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে। তার বাইরে আগরতলা শহরকে যেন আরো স্বচ্ছ নির্মল রাখা যায়, উনার অফিস থেকে সেটা আহ্বান জানানো হয়েছে। সেই বিষয়ে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং তার বাইরেও আমাদের প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব, ডিজিপি, আমাদের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ প্রত্যেকে এই কর্মসূচিকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ সকালেও আগরতলা রাস্তাবল ময়দান আমরা পরিদর্শনে গেছিলাম, আপনারা সাংবাদিক বন্ধুরাও ছিলেন সেখানে। পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রীর এয়ারপোর্ট ভিজিট এবং প্রশাসনিকভাবে প্রত্যেকটি জেলাকে, প্রত্যেকটি মহকুমাকে মুখ্য সচিবের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে করে এই কর্মসূচিটাকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করা হয় এবং সম্পূর্ণ প্রয়াস সেখানে গ্রহণ করা হয়। কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে PMAY আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে করে ত্রিপুরা রাজ্যে রেকর্ড পরিমাণ ঘর প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের টিপে এ রাজ্যে বেনিফিশিয়ারিদেরকে ঘরের টাকা প্রদান করেছেন, যা ত্রিপুরা রাজ্যে ইতিহাস বিগত দিনে কোনো সরকারের আমল সেটা করা হয়নি, কেউ সেটা দাবি করতে পারবে না। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেটা জল জীবন মিশনের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের কানেকশন বলুন, আমাদের ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা বলুন, PM কিষাণ বলুন, যেখানে প্রতি বছর কৃষকদেরকে 2000 টাকা করে সেখানে প্রদান করা হচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম বা আমাদের রাজ্য সরকারের সবসময় যে চাহিদা, দাবি, সেগুলোকে সম্পূর্ণভাবে উনি বাস্তবায়িত করে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই ওনার হাত দিয়ে যে কর্মসূচি আমরা সরকারিভাবে এখানে পালন করব, সেটা PMAY আবাস যোজনা যারা উপকৃত হয়েছেন নিশ্চয়ই উনি তাদের সঙ্গে কথা বলতে চাইবেন বা গৃহপ্রবেশ করাতে চাইবেন, বিভিন্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলতে চাইবেন, জল জীবন মিশনে যারা বিভিন্ন সুফল পেয়েছেন বা কানেকশন পেয়েছেন দীর্ঘদিন বঞ্চিত থেকে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। টোটাল প্রোগ্রামটা স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেটা মিনিট টু মিনিট প্রোগ্রাম আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেখানে চলে আসবে, আপনাদেরকে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সাংবাদিক বন্ধুরা। তো প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি সেটা আজকে আমরা ঘোষণা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর ত্রিপুরা আগমনের সফরসূচিকে কেন্দ্র করে। টাইম টু টাইম যে বার্তা আমাদের কাছে আসবে সে বিষয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। আজকে সবাইকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন প্লিজ। না, এখন পর্যন্ত কোনো, যেটা বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা আসবে এখানে আস্তাবল ময়দানে। আপনারা জানেন যে আগেই আসার কথা ছিল, আজ থেকে 10-15 দিন আগেই ওনার সময় সফরসূচি ছিল। তো এটা নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছেন যে প্রধানমন্ত্রী এলেন না, কেন এলেন না। সেটা যারা ঘোলা জলে মাছ ধরতে সবসময় সচেষ্ট থাকেন তারা অনেক ঘোলা জলে মাছ ধরতে চেয়েছেন। তো উনি আসছেন ফাইনালি,
মাঝখানে আপনারা জানেন যে গুজরাট এবং হিমাচলের নির্বাচন ছিল, সেখানে ব্যস্ততা ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেননি। তো কি কি প্রজেক্ট বা সেটা তার আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি। আপনারা জানেন মাননীয় আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছিলেন, ওনার হাত ধরে অনেকগুলো প্রজেক্টের শুভ সূচনা হয়েছে। আর উনি যেটা মূলত বেনিফিশিয়ারিদের সঙ্গে নিশ্চয়ই একটা ইন্টারাকশন করতে চাইবেন, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো ওনার, যেমন জল জীবন মিশন ওনার স্বপ্নের প্রজেক্ট, আমাদের PMAY আবাস উনি স্লোগান তুলেছেন যে হর ঘর মকান, প্রতি বাড়িতে মকান থাকতে হবে, ভারতবর্ষের প্রতি গরিবের বাড়িতে মকান থাকতে হবে। তো হর ঘর মকান ত্রিপুরা রাজ্যে কি করে বাস্তবায়িত হচ্ছে, কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটুকু আমাদের কাজ হচ্ছে, সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। আগামী দিনে রাজ্যের জনগণের উদ্দেশ্যে বার্তা কি দিতে চাইছেন সেদিকে আমাদের নজর থাকবে। তো ওভারঅল মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলেই আমরা বুঝতে পারবো কোথায় কি করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই। নর্মালি যেটা বললাম যে 2:30টা নাগাদ আগরতলায় পৌঁছবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে পৌঁছানোর পর স্ট্রেট উনি বিবেকানন্দ ময়দানে আসবেন, সভা যতক্ষণ চলবে। তারপর একটা মাঝখানে আলোচনা ছিল, হয়তোবা সেটা হতে পারে যে বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উনি হয়তো মিটিং করবেন। সেটা কোথায় করবেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা SPG প্রোটেক্টি, স্পেশাল প্রোটেকশন গ্রুপের আন্ডারে রয়েছেন। তো SPG কোথায় অ্যালাউ করবে সেটা পরবর্তী সময়ে রাজ্য মুখ্য সচিব বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা ঠিক হবে। নাইট হোল্ড এখন পর্যন্ত, কালকে পর্যন্ত যে আলোচনা আমাদের মিটিংয়ে, নাইট হোল্ডের কোনো আলোচনা হয়নি। যদি করা হয় তবে পরবর্তী সময় PMO থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হবে। না, এমন এখন কোনো, তাই বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলে আমরা বলতে পারবো প্রশাসনের তরফ থেকে যে কি কখন কোথায় কি হবে, কি কোথায় যাচ্ছেন বা থাকবেন কি থাকবেন না এই বিষয়ে। দেখুন, জল জীবন মিশন আমার দপ্তর, সেটা আমি পুরোপুরি বলতে পারছি আপনাকে। ত্রিপুরা রাজ্যে জল জীবন মিশন গ্রামীণ, আরবান সেটা জল জীবন মিশনের আওতায় আসে না, এটা জল বোর্ডের আওতায় আসে, আরবানের আন্ডারে। জল জীবন মিশন যে গ্রামীণ, আমাদের সারা রাজ্যে বাড়ির সংখ্যা হচ্ছে হাউস হোল্ড 7,42,000, প্রায় 7,41,000 প্লাস, মানে আমি 42,000 যদি রাফলি ধরি, 7,42,000 বাড়ি রয়েছে। এই 7,42,000 বাড়ির মধ্যে আমরা এখন পর্যন্ত 4,00,000 প্রায় 10,000 বাড়িতে কাভারেজ দিতে পেরেছি। FSTC কানেকশন, যে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, আমরা 2.5% থেকে শুরু করেছি, আজকে আমরা 56%-এ রয়েছি। এটা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা ত্রিপুরা রাজ্য বেশি। আমাদের অ্যাজ গুড অ্যাজ 1,00,000 কানেকশন এখন রেডি রয়েছে, যেটা প্রদান করা যাবে আগামী দিনে। এবং এই 1,00,000 কানেকশন আমরা যখন দেব তখন সেই সংখ্যাটা অনেক উপরের দিকে চলে যাবে। আমরা খুব শীঘ্রই সেটা স্টার্ট করব। তো ওভারঅল আমাদের যে, আপনি জানেন যে গত 3 দিন আগে 166 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সেখানে রিলিজ করেছে। প্রতি বছর 4বারের মতো 4বার সেখানে টাকা প্রদান করা হয় জল জীবন মিশনের আওতায়। এবং এটা প্রতিবার আমাদের যে সাকসেস থাকে বা অ্যাচিভমেন্ট থাকে তার উপর ভর করেই সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকাটা পাঠিয়ে থাকে। তো এবারও যে টাকা পাঠিয়েছে, এবং আমাদের একটা কনসিস্টেন্সি রয়েছে যে 3 মাসে আমরা কতটুকু এগিয়েছি, নেক্সট 3 মাসে আমরা কতটুকু এগোবো, সেই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তো এই যে 1,00,000 কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা আশা করছি যে আগামী মাস 3-4 মধ্যে এই 1,00,000 কানেকশন সমস্ত বাড়ি ঘরে আমরা পৌঁছে দিতে পারবো। আর DWS এর সঙ্গে আপনারা জানেন যে একটা পাওয়ারের কানেক্টিভিটি রয়েছে, মানে বিদ্যুৎ দপ্তর, পাওয়ারের ট্রান্সফরমার, ইলেকট্রিক পোস্ট, আমাদের তার, বিভিন্ন যে সামগ্রী কমিশনিং করতে হয় এগুলোকে। ডিপ টিউবওয়েল হবে, বোরিংয়ের পর পাম্প হাউস হবে, পাম্প হাউস থেকে আপনার পাইপের মাধ্যমে বাড়ি ঘরে জলের কানেকশন যাবে, পাইপ থেকে ট্যাপ বসবে, ট্যাপে জলের কানেকশন যাবে। কিন্তু এই যে পাম্প হাউস থেকে জলটা যে যাবে আমাদের ডিপ টিউবওয়েলের পরে, সেখানে আমাদের কমিশনিং এর জন্য ট্রান্সফরমারের দরকার।
এবং ট্রান্সফরমার সেটা আমাদেরকে প্রোভাইড করছে TSECL। আমরা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি। তার বাইরে ইলেকট্রিক পোস্টের দরকার, তার বাইরে তারের দরকার, আরও বিদ্যুৎ দপ্তর থেকে বিভিন্ন সামগ্রীর দরকার হয়, তারাও আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এবং আমরা ধীরে ধীরে কাজগুলো করছি। তো সবগুলো করতে আপনারা জানেন যে ম্যান পাওয়ারের দরকার, স্কিল্ড লেবারের দরকার, টেন্ডার করতে হয়। এমনিতে আমরা টেন্ডার কিনে ফেলতে তো হবে না, সেটা নিয়মের বাইরে। তো স্বাভাবিকভাবেই যখনই কোনো জিনিস আমার প্রকিউর করতে হবে সেটা টেন্ডার করতে হবে। তো বিদ্যুৎ দপ্তর টেন্ডার করছে, তো টেন্ডার করতে গিয়ে 2-3 মাস সময় লেগে যাচ্ছে। তার জন্য আমাদেরও কানেকশন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে রেডিলি যে অ্যাভেলেবেল কানেকশন তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেটা বললাম 1 লক্ষ হয়ে গেছে, যেটা পেন্ডিং। আর বিদ্যুৎ দপ্তরও সেখানে টেন্ডার করছে, সেগুলো ধীরে ধীরে তারাও প্রোভাইড জিনিসপত্রগুলো আমাদেরকে সাপ্লাই করছে যাতে আমরা কমিশনিং করতে পারি। তো এই হচ্ছে জল জীবন মিশনের যে ব্রেকআপটা, সেটা আমি আপনাকে দিলাম এবং খুব স্যাটিসফ্যাক্টরি ওয়েতে কাজ চলছে। 56% আমাদের এখন পর্যন্ত কভারেজ, যেটা আমরা 2.5% থেকে শুরু করেছিলাম। আমরা আশা করব যে আগামী 3-4 মাসের মধ্যে একটা বিশাল জায়গায় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা যেতে পারবো। আমাদের PMAY যে আবাস, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর সবটা মিলিয়ে প্রায় 3 লক্ষের উপর সেটা ফিগার হবে। এক্সাক্ট যে ডাটাটা সেটা পরবর্তী সময় দেওয়া যাবে। গ্রামীণ সেটা প্রায় 2,30,000-এর উপর হবে এবং আরবান মিলিয়ে সেটা 3 লাখের উপর যাবে যে ফিগারটা। সোফার PM কিষান ইজ কনসার্ন, PM কিষানের যে সংখ্যাটা সেটা 2,40,000 ফার্মার্স যারা তারা এই বেনিফিটটা পাচ্ছেন। 2,40,000-এর উপর ফার্মার্স এই বেনিফিটটা পাচ্ছেন ডাইরেক্টলি, তাদের অ্যাকাউন্টে সেই অর্থটা চলে যাচ্ছে। এবং অর্থটা যেটা আপনারা হিসাব করে নিন, 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা, ইয়ারলি 6,000 টাকা, মাল্টিপ্লাইড বাই 2,40,000। তো এই যে টাকাটা, এটা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করছে এবং কৃষকের আয়কে দ্বিগুণ করার যে সংকল্প প্রধানমন্ত্রীজি নিয়েছেন সেটাকেই বাস্তবায়িত করার পথে এগুচ্ছে। তো গ্রামীণ অর্থনীতি, যেটা ঘর বলুন, সেটা PM কিষান বলুন, PMAY আবাস মানে আবাস বলুন, আমাদের জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন, বিনামূল্যে চাল বলুন, প্রতিটা ক্ষেত্রে মানুষ বেনিফিট পাচ্ছে। এবং রিসেন্টলি আমাদের রাজ্য সরকার যে ভাতা, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, 2,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে ভাতা প্রদানের যে সিদ্ধান্তটা, তার বাইরে নতুন 30,000 ভাতা আমরা যোগ করছি, নতুন বেনিফিট আমরা দেব নতুন বেনিফিশিয়ারিদেরকে সারা রাজ্যে 30,000। তো এটা করে গ্রামীণ যে অর্থনীতি সেটা স্ফীত হচ্ছে, মার্কেটে টাকা যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতি বা ত্রিপুরা রাজ্যের যে মানুষের যে বুনিয়াদ বা বেসিকটা যেটা, সেটা শক্তিশালী হচ্ছে। তার বাইরে কিছু দেখুন, অভিযোগ মানে অভিযোগ, এনিবডি ক্যান লজ অভিযোগ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করা যেতে পারে। তো অভিযোগের ভিতরে দাঁড়িয়ে আমরা কথা বলছি না, বি স্পেসিফিক যে এখানে পাচ্ছে না। আমি অ্যাডমিট করছি যে এমন আমাদের 3,18,415 জন ভাতা পাচ্ছে অন রেকর্ড, 3,18,415 জন অফিসিয়ালি ভাতা পাচ্ছেন, 71,000 ভাতা পাচ্ছেন কন্যা সন্তানের ভাতা। তো এই 3,18,415 যে ফিগারটা, তার মধ্যে 5-7 হাজারের কিছু ডিসক্রিপেন্সিস থাকলেও থাকতে পারে। এটা সরকারের তরফ থেকে নয়, এটা যে আপনারা জানেন যে ব্যাংকিং সিস্টেম সেটা চেঞ্জ হয়েছে, এই সিস্টেমে ওইটা একটু স্লো হচ্ছে, দেরি হচ্ছে। কিন্তু আগে যে সংখ্যাটা ছিল, নিশ্চয়ই আপনারা যখন অ্যানালাইসিস করবেন দেখবেন যে সংখ্যাটা 98% আমরা কভার আপ করেছি। 1%, 2% হয়তো সেখানে পাচ্ছে না, সেটাও পাবে, একসঙ্গে তাদের টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। না দেওয়ার মানসিকতা নিয়ে সেটা পাচ্ছে না, সেটা না দেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য, মানুষকে দেওয়ার জন্যই আমরা 2,000 টাকা করেছি সরকারের তরফ থেকে, মানুষকে দেওয়ার জন্যই আমরা 3,000 টাকা করেছি, 30,000 ভাতা নতুন ডিক্লেয়ার করেছি। সুতরাং যাদের সমস্যা হচ্ছে, আমি আহ্বান জানাবো তারা যেন তাদের নিকটবর্তী যে CDP অফিস রয়েছে, সেই CDP অফিসে যোগাযোগ করে এবং কোথায় সমস্যা দপ্তরকে বলা হয়েছে সেক্রেটারি ডাইরেক্টর লেভেলে, এবং তারা
সেটাকে নিয়ে মিটিং করে সেটাকে পর্যালোচনা করবে এবং সঠিকভাবে তারা যেন ভাতা পায় আগামী জানুয়ারি মাসের মধ্যে তারা সেটা দেখবে। থ্যাংক ইউ। না, এটা নিয়েই কথা হয়েছে। পার্টির এমএলএ, পার্টির এমএলএ। প্রশাসনিক আস্থা বলে মিটিং নাও, প্রশাসনের বাইরে উনি বিজেপি দলের প্রাইম মিনিস্টার মানে প্রতিনিধি বিধায়কদের সঙ্গে, দলীয় বিধায়কদের সঙ্গেও একটা মিটিং করতে পারেন। তো অ্যাজ অফ নাও যেটা আমাদের কাছে এটা ভাষা আলোচনা করতে পারেন, তাই বললাম যে করতে পারেন। মিনিট টু মিনিট প্রোগ্রামটা যখন পিএমও থেকে আসবে তখন সেটা ক্লিয়ার থাকবে আর কি, যে কটার সময় কোথায় থাকবেন। এখন এমএলএদের সঙ্গে মিটিং করবেন, কোথায় করবেন? উনি তো সেক্রেটারিয়েটে আসবেন না, ঠিক না? তো কোথায় করতে পারেন তার জন্য পর্যালোচনা চলছে। এসপিজি থেকে ক্লিয়ারেন্স লাগবে, এসপিজিকেও সেখানে ক্লিয়ারেন্স দিতে হবে। যেমন আস্তাবল ময়দানে যে আমাদের রেডিমেড যে মঞ্চটা, মানে রেডিলি যে অ্যাভেলেবেল মঞ্চটা, লাস্ট ভিজিটে উনি তার মধ্যেই ভাষণ দিয়েছেন, কিন্তু এবার সেটা হবে না, এবার নতুন মঞ্চ হচ্ছে, কারণ এসপিজি থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। তো সবকিছু ডিপেন্ড করছে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি প্রোটোকলের উপর, কোথায় কি হবে। তো আগামী কালকের মধ্যে আশা করি আমাদের মিনিট টু মিনিট প্রোগ্রামটা চলে আসবে, তারপর সেটার উপর আমরা আলোচনা করতে পারবো। প্রকল্পের উদ্বোধন যদি পরবর্তী সময় করা হয়ে থাকে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যেটা বললাম যে বিভিন্ন যে স্কিমগুলো মানুষ লাভার্থী যে মানে বেনিফিট পেয়েছে সে বিষয়ে নিশ্চয়ই উনি কথা বলবেন। জল জীবন মিশন, পিএমএওয়াই আবাস, অনেকের গৃহপ্রবেশ, সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। এনইসির মিটিংয়ে যাওয়ার কথা রয়েছে। তো আমি গতকাল আমাদের স্পেশাল যে ক্যাবিনেট ছিল তাতে যে আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন শিলং চলে যাবে এনইসির মিটিং, নর্থ ইস্টার্ন কাউন্সিলের 17th। সেখান থেকে প্রাইম মিনিস্টারের সঙ্গে উনি আসবেন, দ্যাট ইজ উনি আগে শিলং যাবেন 17 তারিখ। সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে নাইট হোল্ডের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা। যদি আগে উনি আগরতলা আসতেন তবে নাইট হোল্ড করে পরদিন শিলং যেতেন, কিন্তু যেহেতু আগে শিলং যাবেন মনে হচ্ছে না যে আগরতলা নাইট হোল্ড করবেন। আগরতলা প্রোগ্রাম সেরে উনি চলে যাবেন। আমাদের চিফ মিনিস্টার শিলং যাওয়ার প্রোগ্রাম রয়েছে। থ্যাংক ইউ। চার লক্ষাধিক ট্যাপ গেছে, তবে ওই কমিশনিং এর জন্য ওয়েট করছে। যেটা বললাম, কমিশনিং যখন হবে ইলেকট্রিসিটি, কারেন্ট ছাড়া তো জল যাবে না। না, এটা তবে আমি যেটা বললাম যে 1 লক্ষ যে রেডি রয়েছে, আমি যেটা বললাম যে 1 লক্ষ কানেকশন প্রায় রেডি আমাদের, যেটা কমিশনিং এর জন্য ওয়েট করছে। আপনি যে ডাটাটা দিচ্ছেন সেটা তার মধ্যে থাকবে, কিন্তু 4,10,000-এর কাছে, 6,000 প্লাস ছিল, আমি 10,000-ই ধরলাম, 4,10,000-এর কাছে অলরেডি যারা জল পাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে কানেকশন গেছে জল পাচ্ছে না, সেটা ওই 1 লক্ষের মধ্যে থাকবে। যে হ্যাঁ, দেয়ার ইয়েট টু বি কমিশনড, সবকিছু রেডি। এখন ইলেকট্রিকের কানেকশনটা পড়লে জল যাবে, কারণ বিদ্যুৎ তো, জল তো বিদ্যুৎ ছাড়া হবে না। এটা ডিলে, যেটা আমি বললাম আপনার একটা টেন্ডার প্রসেস করতে, কারণ এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি নিশ্চয়ই তার গ্রেভিটিটা বুঝতে পারছেন যে প্রতি 3 মাস 3.5 মাস অন্তর অন্তর প্রায় 150 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে জল জীবন মিশন। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন পর্যন্ত সব থেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হচ্ছে জল জীবন মিশন। যে সারা দেশে 19 কোটির উপর গ্রামীণ বাড়ি রয়েছে, ওই 19 কোটি গ্রামীণ বাড়িতে জল দেবে
আরবান ছাড়া রুরাল প্রায় 20 কোটির কাছে হাউস হোল্ড রয়েছে, তাদেরকে জল প্রদান করা হবে। এখন পর্যন্ত প্রায় 10 কোটির কাছে সেটা দেওয়া গেছে, 10 কোটি 11 কোটির কাছে। নতুন একটা গাইডলাইন এসছে, আপনি প্রশাসনিক ব্যাপারটা যদি আমি বলি, টেন্ডার হবে, টেন্ডারের পরে কোনো টেন্ডার যখন 5 কোটির উপর হবে সেটা ডিপিসিতে আসে। ডিপিসি ইজ হেডেড বাই কনসার্ন সেক্রেটারি, ওই দপ্তরের সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, ফিনান্সের, আরডি চিফ ইঞ্জিনিয়ার। ডিপিসি থেকে ক্লিয়ার হলে তারপর এটা মিনিস্টারের কাছে আসে অ্যাপ্রুভালের জন্য। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন নর্মস করেছে যে টেন্ডার্ড ভ্যালু থেকে যদি 1 টাকাও কম হয় কোনো টেন্ডার, সে 5 কোটি টাকার টেন্ডার, কোনো এজেন্সি যদি 1 লক্ষ টাকাও অ্যাবাভ হয়, আমরা অ্যাবাবে দিই, অনেকে লেসে কাজ নেয়। এখন কেউ 2% অ্যাবাভ দিল বা 5% অ্যাবাভ দিল, যদি অ্যাবাভ হয় কোনো টেন্ডার ভ্যালু, মানে টেন্ডার ভ্যালু থেকে বিডিং কস্ট যদি অ্যাবাভ হয়, তবে সেটা ডাইরেক্টলি চিফ সেক্রেটারির কাছে যাবে, চিফ সেক্রেটারি থেকে তারপর মন্ত্রীর কাছে যাবে। এই যে প্রসেসটা, প্লাস টেন্ডার করতে গিয়ে, একটা টেন্ডার করতে গেলে মিনিমাম 21 দিনের সময় দিতে হয়, এবং 21 দিন সময় দেওয়ার পর সেটাকে প্রসেস করে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আসতে আরো 15-20 দিন, 1 মাস সময় লাগে, এবং সেখান থেকে এটা ডিপিসিতে প্রেজেন্ট করতে আরো 15-20 দিন সময় লাগে। তো টোটাল 3 মাসের মতো একটা এক্সট্রা সময় লেগে যায়, 3 থেকে 3.5 মাস, 4 মাস সেটাকে ফাইনাল করতে। আমাদের টেন্ডার যেটা চলছে, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের যেটা আমি বললাম, যে জিনিসপত্রগুলো, ট্রান্সফরমার, ইলেকট্রিক পোল, আমাদের ওয়্যার, বিভিন্ন সামগ্রী তাদের প্রকিউর করতে হয় সিমিলার টেন্ডারের মাধ্যমে, যেহেতু হিউজ ইনভলভমেন্ট ফিনান্সিয়াল। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটাই সময় লেগে গেছে। আর আমরা বারবার বলেছি ডিসেম্বরের মধ্যে আমরা করব। আজকে যদি আমাদের এই যেটা আমি বললাম যে প্রায় অ্যাজ গুড অ্যাজ 1 লক্ষ কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা যদি সেগুলো দিয়ে দিতে পারি 70% আমাদের অ্যাচিভমেন্ট হয়ে যাবে। উই হ্যাভ অ্যাজ গুড অ্যাজ অলমোস্ট 1 লাখ কানেকশনস রেডি ফর কমিশনিং। আমরা যদি ওই জিনিসগুলো পাই বিদ্যুৎ দপ্তর থেকে, কিন্তু সেগুলো সঠিক সময় আমরা পাচ্ছি না, তার কারণ ওই যে টেন্ডার প্রসেসে লেট হচ্ছে, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। তারপরেও আমাদের যে মার্জিন, মানে যে পেস এন্ড বাউন্স so far implementation is concerned, with 56% we are ahead of national average. National average থেকেও আমরা বেশি রয়েছি। ন্যাশনাল অ্যাভারেজ বর্তমানে বোধহয় 54 এর মধ্যে কাছে রয়েছে। এবং আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে মাসখানেক আগে আমাদেরকে ছোট রাজ্যগুলোর মধ্যে আমাদেরকে প্রথম প্রাইজ দেওয়া হয়েছে জল জীবন মিশনে। ফার্স্ট প্রাইজ আমাদেরকে প্রদান করা হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক থেকে, ছোট রাজ্যগুলোর মধ্যে যারা জল জীবন মিশনকে এক্সিকিউট করছে। তো ন্যাশনাল এভারেজ থেকে আমরা বেশি, অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষের ছোট রাজ্যগুলোর মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ আমাদেরকে দিয়েছে। তো সেটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, অ্যান্ড ইট হ্যাজ বিন অল থ্রু এ কালেকটিভ অ্যাপ্রোচ, কালেকটিভ এন্ডিভার, প্রত্যেকের, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা বাইরের এজেন্সিরা রয়েছে। আপনারা জানেন যে আমাদের 5টা রিগ ছিল, 5-7টা, আজকে আমাদের কাছে প্রায় 120টার উপর রিগ রয়েছে বাইরের এজেন্সিগুলো যারা কাজ করছে। তো ত্রিপুরার জিওগ্রাফিক্যাল লোকেশন সমস্ত কিছু বিচার করে আপনার রিগ করতে গেলে বা বোরিং করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই জিনিসগুলো আমাদের ছিল না, সেগুলো আমরা বাইরে থেকে আনতে হয়েছে। তো আজকে আমরা একটা জায়গায় রয়েছি যে সব ঠিকভাবে কাজ চললে আগামী কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো লক্ষ্যে পৌঁছতে পারবো। গত 3 দিন আগে আমরা পেয়েছি 166 গ্রামীণ জল জীবন মিশন প্রকল্পে। Exactly. Thank you. জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ,
ভাতা পাবে যোগ্যরা, আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। आज लोकसभा में प्रश्नकाल को विपक्ष के द्वारा चलने नहीं दिया गया। समूचा विपक्ष और विशेषकर कांग्रेस पार्टी के इस प्रयास की मैं घोर निंदा करता हूं। अरुणाचल में 8 की देर रात और 9 की सुबह घटी घटनाओं का हवाला देते हुए विपक्ष ने बहुमूल्य प्रश्नकाल को स्थगित करवा दिया। इसका कोई औचित्य इसलिए नहीं था कि पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर ने स्पष्टता से कह दिया था कि 12 बजे इस देश के रक्षा मंत्री श्री राजनाथ सिंह जी इस विषय पर सदन के सामने अपना बयान रखेंगे। जब बयान रखने की बात कर ही दी तो इसका कोई औचित्य नहीं था। मुझे भी थोड़ा आश्चर्य लगा। फिर मैंने प्रश्नकाल के सूची को देखा तो 5 नंबर का प्रश्न देखकर मैं इनकी चिंता समझ गया। 5 नंबर के प्रश्न है राजीव गांधी फाउंडेशन के FCRA रजिस्ट्रेशन को रद्द करने के बारे में। अब उन्हीं के कांग्रेस के ही सदस्य के द्वारा ये प्रश्न पूछा गया और जवाब में बहुत स्पष्ट था। अगर तो मौका देते तो मैं सदन के पटल पर भी बताता कि राजीव गांधी फाउंडेशन को 2005-6 और 2006-07 के वित्तीय साल में चीनी दूतावास से 1,35,00,000 रुपए का अनुदान प्राप्त हुआ था। चूंकि FCRA के कानून और उसकी मर्यादाओं के अनुरूप नहीं था,
तो नोटिस देकर पूर्णतया कानूनी प्रक्रिया का अनुपालना करते हुए गृह मंत्रालय ने इसका रजिस्ट्रेशन रद्द किया था। फाउंडेशन ने अपना रजिस्ट्रेशन सामाजिक कार्यों के लिए करवाया है और ये जो राशि चीनी दूतावास से मिली, इसका उपयोग भारत चीन संबंधों के विकास पर शोध करने के लिए ये पैसा दिया गया है। अब मैं कांग्रेस पार्टी को पूछना चाहता हूं कि इन्होंने शोध तो जरूर किया होगा, क्या उनकी शोध में 1962 में जो हजारों हेक्टेयर भूमि भारत की चीन ने हड़प ली वो शामिल था क्या? और शोध इस पर किया तो रिपोर्ट क्या आई है? नेहरू जी के प्रेम के कारण सुरक्षा परिषद में भारत की स्थायी सदस्यता बलि चढ़ गई। इस विषय को उन्होंने शोध का विषय बनाया था क्या? और अगर बनाया था तो इसका नतीजा क्या हुआ? जिस वक्त गलवान के अंदर हमारे सेना के वीर जवान चीनियों से भिड़ रहे थे, उस वक्त चीनी दूतावास के अधिकारियों को कौन रात्रि भोज दे रहा था? वो उनकी शोध का विषय था क्या? अगर था तो उसका नतीजा क्या हुआ? जब उनकी सरकार थी तो 2006 में भारत में चीन के दूतावास ने पूरे अरुणाचल और पूरे नेफा पर दावा कर दिया। वो उनकी शोध का विषय था क्या? अगर शोध हुई तो उसका नतीजा क्या हुआ? 25 मई 2007 को चीन ने कांग्रेस के ही मुख्यमंत्री दोरजी खंडू को वीजा देने से इनकार कर दिया, क्योंकि ये तो हमारा ही हिस्सा है अरुणाचल। ये भी शोध किया गया क्या? 13 अक्टूबर 2009 को मनमोहन सिंह की अरुणाचल यात्रा पर चीन ने आपत्ति जताई, वो आपने जांच किया है क्या? और 2010 में चीन ने जम्मू कश्मीर के लोगों को स्टेपल वीजा जारी करने की प्रथा शुरू की, ये भी क्या आपका शोध का विषय था? 2011 में कांग्रेस सरकार ने चीन की धमकी के बाद हमारे रोड और वाइटल बॉर्डर इंफ्रास्ट्रक्चर्स का निर्माण डैम चौक में रोक दिया। ये क्यों रोका गया, इसकी भी शोध की है। मैं कांग्रेस पार्टी को पूछना चाहता हूं, ये दोगला रवैया जनता के सामने नहीं चलता है। जनता सब देख रही है। आपके परिवार द्वारा चलाया गया फाउंडेशन, उसका FCRA रजिस्ट्रेशन चीन की दूतावास से मिले हुए अनुदान से समाप्त हुआ है। आपके ही समय में हजारों किलोमीटर भूमि अवैध रूप से हमसे हड़प ली गई है। आपके ही समय में हमें मिली हुई सुरक्षा परिषद की सदस्यता आपने निजी संबंधों को बनाने के लिए चीन की भेंट कर दी है। ये सारी जनता ये सभी विषयों को जानती है। मैं इतना स्पष्ट कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार है, नरेंद्र मोदी इसके प्रधानमंत्री है, और जब तक भारतीय जनता पार्टी की मोदी सरकार चल रही है, 1 इंच जमीन पर भी कोई कब्जा नहीं कर सकता। कल अपने सेना के जवानों ने जो 8 की देर रात को और 9 की सुबह को जो वीरता दिखाई है, मैं इसकी भूरी भूरी प्रशंसा करता हूं। इन्होंने घुसे हुए सभी लोगों को कुछ ही घंटों में वापस खदेड़ दिया और हमारी भूमि का रक्षण किया है। राजीव गांधी फाउंडेशन के FCRA लाइसेंस रद्द होने का एक दूसरा भी कारण था। इस्लामिक रिसर्च फाउंडेशन की, जिसका प्रणेता जाकिर नायक है, जाकिर नायक को पूरा देश जानता है, उनसे भी 7 जुलाई 2011 को 50 लाख रुपया राजीव गांधी फाउंडेशन ने प्राप्त किया था। मैं पूछना चाहता हूं, राजीव गांधी फाउंडेशन के कर्ता धर्ता जो कांग्रेस की फैमिली पार्टी है, उसी के सदस्य हैं, तो आपको ये पैसा जाकिर नाइक ने किस मकसद के लिए दिया था, इसकी भी स्पष्टता देश की जनता के सामने होनी चाहिए। धन्यवाद। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে।
শিবিরে আসবে সময় মতে জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয়ই প্রতি ঘরে সুশাসন 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 শ্রী বিপ্লব দেবজি, এখন আপনি বলুন। जतना खुलुमखा सबाई के नमस्कार। मैंने जो शब्द बोला अभी जतना खुलुमखा, वो हमारे यहाँ के ट्राइबल लोग इस भाषा में बात करता है, तो इसलिए मैंने उसी से शुरू किया, आपको नमस्कार किया मैंने। और निश्चित ये जो बिल आया हुआ है ये उत्तर प्रदेश के संबंधित है। मैं इस बिल अमेंडमेंट को समर्थन करता हूँ, किंतु मैंने देखा पहले मैंने इस पे इस बिल में बोलना नहीं था। मैं चाह रहा था सब जनजाति और अनुसूचित जनजाति के जो सांसद वही लोग बोले, किंतु मैंने देखा नॉर्थ ईस्ट में बड़े मात्रा में एसटी है, 8 स्टेट है हमारे, उसमें से कोई प्रतिनिधि बोल नहीं रहे। तब मैंने माननीय उपसभापति को अनुरोध किया जो मैं इसमें बोलना चाहता हूँ। मैं पहले तो ये कहना चाहता हूँ, माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में एनडीए के सरकार आने के बाद उत्तर पूर्वांचल के 8 जो राज्य है, इस 8 राज्यों में से 4 मुख्यमंत्री एसटी है। 4 मुख्यमंत्री। राज्य छोटा हो सकता है, जैसे हमारे त्रिपुरा में, त्रिपुरा से आता हूं, 32% एसटी है, 18% एससी है, मतलब 50%। और मैं ये भी कहना चाहता हूं, जो एससी एसटी को राजनीतिक तौर पर सिद्धि पहुंचाना, ये माननीय प्रधानमंत्री जी का लक्ष्य है। आइन जहां बनता है, असेंबली हो और लोकसभा राज्यसभा, ये 3 में ज्यादातर एससी एसटी के लोग आए और प्रमाणित हो, ऐसा काम भारतीय जनता पार्टी के सरकार और दल ने किया है। जैसे त्रिपुरा में एससी के लिए 10 आरक्षित सीट असेंबली की है। 2018 में जब इलेक्शन हुई थी तो भारतीय जनता पार्टी ने जो 10 एससी के लिए संरक्षित सीट है उसमें तो दिया ही है, 2 जनरल सीट से एससी कैंडिडेट दिया और दोनों जीत के विधायक बने हुए हैं। और इनमें से एक को एससी कॉर्पोरेशन के चेयरमैन भी बना हुआ है। तो भारतीय जनता पार्टी के सरकार पार्टी बोलती नहीं है, वो प्रमाणित करता है। माननीय प्रधानमंत्री जी को आप लोग देखिएगा, जो हमारे जनजातियों के जो मूल जो हमारे अनुसूचित जनजाति का सम्मान क्या है, उनको क्या चाहिए? प्रतिष्ठा चाहिए और सम्मान चाहिए, आदर चाहिए। माननीय प्रधानमंत्री, मैं गर्व करता हूं, नॉर्थ ईस्ट से मैं आता हूं, हमारे त्रिपुरा में ये 20 ट्राइब है और सब ट्राइब भी बड़े मात्रा में है, और पूरे नॉर्थ ईस्ट में बड़े मात्रा में एसटी और एससी है। तो माननीय प्रधानमंत्री को आप देखिएगा, जब भी अपना परिधान पहनता है, हमारे नॉर्थ ईस्ट के हर एसटी के जो गले में रेशा, जो हमारे सम्मान का परिधान होता है जो एसटी समाज की, वो समय समय पर वो पहनते हैं। और जब हमारे एक एसटी भाई जंगल से देखता है जो हमारा परिधान पहना हुआ है माननीय प्रधानमंत्री, तो सम्मान बोध करता है, मानता है मैं भारतवासी हूं, मैं हिंदुस्तानी हूं। इस दिशा माननीय प्रधानमंत्री ने दिया है। लंबे समय नॉर्थ ईस्ट में, लंबे समय कांग्रेस और उसके सपोर्ट में सरकार थी। नॉर्थ ईस्ट को क्या माना जाता था? बड़े मात्रा में एसटी के, मैंने बोला 4 मुख्यमंत्री तो एसटी है ना। नॉर्थ ईस्ट मतलब वहां इंसर्जेंसी है, वहां उग्रवादी है, वहां सब अत्याचारकारी रहता है। इस तरीके से एसटी को अपमान किया जाता था। आज माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में सरकार आने के बाद 42 साल से नागालैंड में जो प्रॉब्लम थी उसका समाधान ना माननीय प्रधानमंत्री जी ने किया। आज नॉर्थ ईस्ट में किसी भी जगह पे एसटी को किसी भी हालत में उग्रवादी व एक्सट्रीमिस्ट के नाम से नहीं जाना जाता है, भारतवासी के नाम से जाना जाता है। एक्सट्रीमिस्ट और उग्रवादी नाम नॉर्थ ईस्ट से धो के मुझ के चिरदिन के लिए चला गया माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में। आज एसटी एसटी समाज के लिए जो काम भारतीय जनता पार्टी की सरकार ने किया है,
वो प्रमाणित है। काम किया और काम को प्रमाणित करना ये माननीय प्रधानमंत्री जी ने किया है। मैं स्वाभाविक तौर पे इस बिल को देखा, उत्तर प्रदेश के 4 जिलों के अनुसूचित जाति जनजातियों को जोड़ने के संबंध में, किंतु जब मैंने देखा हाउस में बहुत सारे लोग माननीय प्रधानमंत्री जी के भारतीय जनता पार्टी के एट्रोसिटी बिल आलोचना समालोचना कर रहे थे, तो मैं तब उठ के बोलना पड़ा मुझे, क्योंकि देखना पड़ेगा प्रमाणित कौन है। अरे आज देश में सबसे एससी सांसद किसके पास है, एसटी सांसद किसके पास है, कॉर्पोरेटर किसके पास है, मुख्यमंत्री किसके पास है? भारतीय जनता पार्टी नरेंद्र भाई मोदी के पास है। आज पहले सरकार में मंत्री अर्जुन मुंडा जी मंत्री है, कोटे से एक एसटी हो तो एक ही आएगा, एमओएस एक ही आएगा। आज एसटी का कोई कोटा नहीं, कितना मंत्री है हो सकते हम लोग सब लोग नहीं जानते। एससी एसटी के कोटे से मंत्री नहीं बनता आजकल, इसके बाहर होता है। एससी एसटी कोटे से माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में कोटे से मंत्री नहीं बनाया जाता है। एससी एसटी कोटे से बहुत ज्यादा मंत्री बने हुए मोदी जी ने करके दिखाया है। इसलिए मैं इस बिल को सपोर्ट करता हूं और साथ ही साथ माननीय प्रधानमंत्री जी के जो प्रमाणित काम, इसको और भी नीचे लेके जा हम सब लोग मिलके, यही मैं आशा करता हूं। बहुत बहुत धन्यवाद। धन्यवाद। শোনেন প্রিয় রাজ্যবাসী, শোনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শোনেন সুখী শোনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন প্রিয় রাজ্যবাসী, শোনেন সুখী নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। साचुकु बुकचा पा अनम्बर गोरोंलायदि तै कक सालायदि साबायदि खानेको तातंदि उंक्लो उंक्लो साबायदि खानेको तातंदि उंक्लो उंक्लो खापांनि बदल सेबा दुमसिदि लामा कल। I request all to come over the stage. From Bhubaneswar district, we have Gaurav Devnath, Shamika Chaudhary, Reed Devnath.
From Shivajala district, we have Trisha Shayan Roy, Mamani Devnath. From Wales district, we have Aparajita Vishwas, Varshan Gani, Artha Devnath, and Shusnata Gani. I request them to come over the stage. Thank you, sir. We will continue with the prize giving ceremony after a few programs again. So I would like to request the awardees to please take your seats among the audience. We will be again calling your name. Techno College of Engineering Agartala takes the privilege to inform that with the funding of CSIR Jorhat, we are successful to establish a seismic observatory lab at Techno College of Engineering Agartala campus at Anantanagar, which will help us in future to record the earthquakes in nearby northeastern states. So I would like to request our honorable guest of honor and other dignitaries present on stage to virtually inaugurate the seismic observatory at Techno College of Engineering Agartala. I would like to request the volunteers to guide our dignitaries for the inauguration we have been waiting for so long. The virtual inauguration of Seismic Observatory at Techno College of Engineering Agartala campus, to be inaugurated by Shri Ram Prasad Paul, Honorable Minister, Department of Fire and Emergency Services, Government of Tripura. I would like to request our dignitaries to please rise, and meanwhile we can have the virtual inauguration at the LED screen at the backdrop of the stage. I would like to request the volunteers to provide our respected Minister Sir with the remote control for the virtual inauguration of the Seismic Observatory at Techno College of Engineering, Agartala. Students at the back of the stage, you are requested to maintain silence.
I would like to request Sri Ram Prasad Paul, Honorable Minister, Department of Fire and Emergency Services, Government of Tripura, to kindly inaugurate virtually the seismic observatory which has been installed at Techno College of Engineering Agartala campus under the funding of CSIR Jorhat. In the screen present in the stage, we can see a glimpse of the seismic observatory established at Techno College of Engineering Agartala campus. Thank you, sir. I would like to request Professor Dr. J.R. Kwana, Adjunct Professor, NIT Agartala, retired Deputy Director General, Head of Geophysics and Geological Survey of India, and CSIR Emeritus Scientist, to address the gathering here, who is present with us today through virtual video conference. We are also privileged to have Dr. G. Narahari Shastri, Director CSIR Northeast Institute of Science and Technology, Jorhat, who is also present with us today virtually. It was our dream to have one observatory in Agartala. Being a seismologist mind, learning earthquakes in India started in our India. And I am associated with the United Agartala, teach advanced seismology in the civil engineering department since last maybe more than a decade. So let me tell you share with the background of this big event today here. There is a strong earthquake in Agartala in 1980, then in 2017. I was very much in NIT Agartala since early 2000. One of our civil engineering students did a detailed study of the 2017 strong earthquake. Being an engineer, he did a tremendous job geologically, geophysically, and from the point of view of civil engineering. So since then, we had a dream to make some observatory in Agartala. To my knowledge, only one station of the observatory, broadband observatory, is only one station in operation in Agartala. And Tripura is within the seismic zone 5 in Northeast India. And we could not really was so successful to install some observatory in Agartala. Till I met Professor G. Narahari Shastri in December this time, in Gujarat. He is an admirable, not only an admirable scientist, an admirable human being.
in that Mizoram meeting, they also installed one observatory in Mizoram. Then I expressed my desire to him that could you help us to install one observatory in Tripura, in Agartala, in Tripura, because there was strong earthquakes, and it is in the zone of zone 5, and I want to show these students that how earthquakes can be studied, and if you could help, sir. He immediately said yes, without taking any time, just instantly said yes, and immediately called Dr. Samsudra Burla, who is sitting in the dais there, and advised him to initiate the action to make the MOU and get one observatory in Agartala. Professor Shastri also visited Agartala, and he was very much convinced that in this state, observatories are really, it's not there, only one section is there. So he felt it very much, and he obliged us to let this big event. I am so happy, actually I am getting emotional that such a big event, the main architect is Professor Shastri of NIST, CSIR NIST Jorhat. He has not only donated or funded the instruments, very costly instruments, but also he has sent his scientists to install this instrument, install the observatory today, which is going to be inaugurated by our Honorable Minister. So this is the background story of this observatory, maybe second of its kind in Agartala and first of its kind in an institute. And I profoundly thank from the deep of my heart, from the core of my heart, Professor Shastri, to Professor, thank you sir very much. Without your generous support, this was not possible. And this support was really highly appreciated, or rather, the opportunity was accepted by Professor Roy, Diwakar Roy, Principal of PEC, and his very active faculty, Dr. Ovik Pal and his team. I am so glad to see that this observatory is being inaugurated today in a big way. This is a big event and has been being inaugurated in a big way. Thank you to all, and thank you to everyone, and to the Honorable Minister, and thank you, Professor Shastri. We are ever obliged, and we are always motivated by your generosity and by your kindness. Thank you so much. Thank you, sir. We also have Director CSIR along with us who have joined virtually. I would like to request sir to say a few words and address our gathering here. Dr. G. Narahari Shastri, Director CSIR, Northeast Institute of Science and Technology, Jorhat. Due to some technical glitch, I think sir is currently not available with us. So, continuing with the prize giving ceremony, I would like to call upon the awardees of Phase 2 of Numerica 2.0, and I would like to request our dignitaries to hand over the prizes. Budhaditya Ghosh, Proloy Das and Kaushali Dewan from North Tripura district, Dipijoy Malakar from Unakoti district, Omitava Dotto, Rahul Dev and Pooja Chakraborty from Dholai district, Shubir Das, Rupam Nath and Monojit Paul from Powai district,
From South District, we have Saurav De and Pushmita Singh. From Gomoti District, we have Tridip Dotto, Swastika Das, Obhilap Sarkar. From Sibaijala District, we have Ankur Acharji. From West Tripura District, we have Rupdeep Das, Shorin Chakraborty, Drishti Sangma, and Mritika Rani Bhumi. So I would like to call upon all the awardees on stage of Phase 2 of Numerica 2.0, the state level science Olympiad in its second year, conducted by Techno College of Engineering, Agartala. The Phase 2 included students from class 11, class 12 and from the diploma level colleges. I would like to request our principal sir to please hand over the prizes. From North Tripura District, Budhaditya Ghosh, Proloy Das and Kaushali Dewan. From Unokoti, Digbijoy Malakar. Budhaditya Ghosh, Proloy Das and Kaushali Dewan from North Tripura District. Audience, please put your hands together to appreciate their achievements. Digbijoy Malakar from Unokoti District. From Dholai District, Omitapho Dotto, Rahul Dev and Pooja Chakraborty. From Khowai District, Shubir Das, Rupak Nath and Manojit Paul. From South Tripura, we have Saurav De and Pushmita Singh. From Gomoti District, we have Tridip Dotto, Swastika Das and Obhilap Sarkar. From Gomoti District, we have Tridip Dotto, Swastika Das and Obhilap Sarkar. From Sibaijala District, Ankur Acharji from Chorilam High Secondary School. From West Tripura District, we have Rupdeep Das, Shorin Chakraborty, Drishti Sangma, Mritika Rani Bhumi and Abhishek Sen. From Khowai, Shubir Das, Rupak Nath and Manojit Paul. I would like to enlighten our gathering that Numerica, the state level science Olympiad,
was started in the year 2019 prior to the pandemic situation with an initiative to involve all the students of class 11 and 12 from the schools of Tripura. In its second phase, we included the students of class 9, class 10 and ITI of Tripura in phase 1, and in phase 2 we included the students of class 11, class 12 and diploma level colleges. The competition was held preliminary in the district level, and now we concluded the felicitation of phase 2 district level winners. Now, I would like to call upon the names of those 3 students who secured first, second and third position in state level of phase 2 of Numerica 2.0. I would like to call upon Abhishek Sen from Tripura Institute of Technology, who secured third position in state level phase 2 of Numerica 2.2. Next, Shorin Chakraborty from Hindi Higher Secondary School, who secured second position in phase 2 of Numerica 2.0. And finally, Budhaditya Ghosh, the first position holder of phase 2 from among the students of class 9, class 10 and diploma level colleges of Tripura, who secured first position representing Golden Valley Higher Secondary School. A big round of applause for Budhaditya Ghosh, Shorin Chakraborty and Abhishek Sen, the state level first, second and third rank holders of Numerica level 2.0 of phase 2. May I call upon stage Budhaditya Ghosh, Shorin Chakraborty and Abhishek Sen. I would like to request Shri Ramprasad Paul, Honorable Minister, Fire and Emergency Services, and also our guest of honor for today's event, to hand over a cash reward of Rs 10,000 to Mr. Abhishek Sen from Tripura Institute of Technology, securing third position in state level of Numerica 2.0 phase 2. Shri Shorin Chakraborty from Hindi Higher Secondary School will be awarded with a cash reward of 15,000 for securing second position in Numerica 2.0 phase 2 from Hindi Higher Secondary School. Shri Budhaditya Ghosh from Golden Valley Higher Secondary School, who has secured first position in phase 2 of Numerica 2.0 state level science Olympiad from Golden Valley Higher Secondary School, who will be awarded with a cash reward of 20,000 rupees. পুরো আইতেছে ফ্রেমে লাইভ চলতেছে পুরো চ্যানেলে লাইভ চলতেছে তুমি নিচের থেকে ফটো নাও না Shorin Chakraborty, guardian of Sri Shorin Chakraborty, second position holder from Hindi Higher Secondary School, who will be awarded with a cash reward of 15,000 rupees. Thank you, sir. I would also like to request you to please do the honor to provide the awards to the state level winners of phase 1 of Numerica 2.0. Ms. Aparajita Bishwas from Shishubihar Higher Secondary School, who has secured first position.
Mr. Shivaditya Saha, second position holder from Choilenta Government English Medium Higher Secondary School, and Mr. Borshon Boni from Ramakrishna Mission Vidyalaya, who has secured third position in phase 1 of Numerica 2.0. May I have on stage Ms. Aparajita Vishwas, Mr. Shivaditya Saha, and Mr. Borshon Boni. I would like to request Sri Ramprasad Kaur, Honorable Minister, Department of Fire and Emergency Services, to kindly felicitate the state level winners of Numerica 2.0, Ms. Aparajita Vishwas, first position holder from Shishubihar Higher Secondary School, who will be awarded with a cash reward of 20,000 rupees. Mr. Shivaditya Saha from Choilenta Government English Medium Higher Secondary School, securing second position, awarded with a cash reward of 15,000 rupees. And Mr. Borshon Boni, securing third position from Ramakrishna Mission Vidyalaya with a cash reward of 10,000 rupees. Audience, please put a round of applause for their achievements. Thank you, sir. Now, I would like to request our guest of honor for today's event, Sri Ramprasad Kaur, Honorable Minister, Department of Fire and Emergency Services, Government of Tripura, to say a few words of encouragement to our audience present here. নমস্কার। আজকে আমাদের এই আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিক ভবনে আমাদের ত্রিপুরা টেকনো ইন্ডিয়ার কলেজের পক্ষ থেকে যে বিভিন্ন রকমের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন বিদ্যালয়ের কলেজের থেকে যারা কৃতিমান ছাত্রছাত্রী তাদেরকে যে সম্বর্ধনা দেওয়া আয়োজন করেছে এবং বিশেষভাবে আজকে যে আমাদের এই ত্রিপুরাতে আমাদের এই টেকনো ইন্ডিয়া কলেজে যে ভূমিকম্প যে যন্ত্র স্থাপন উদ্বোধন হয়েছে আজকে, এটা ত্রিপুরা রাজ্যে আমাদের জন্য রাজ্যের জন্য এটা বিশেষ দিন হিসেবে আমি মনে করি। যে কাজটা আজকে টেকনো ইন্ডিয়া কলেজ আমাদের আগরতলায় শুভ উদ্বোধন করেছে।
আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত এই রাজ্যের এবং রাজ্যের বিশিষ্ট সম্মানিত আদরণীয় শিক্ষাবিদগণরা এবং এই টেকনো কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর থেকে শুরু করে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ স্নেহের ছাত্রছাত্রীরা, আমার অন্যান্য মিডিয়া বন্ধুরা, বিশেষ করে আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির চ্যান্সেলর আমার দাদা অরুণোদয় সাহা মহোদয় আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আছে। উপস্থিত जी नारायण शास्त्री जी, डायरेक्टर CSR, JR कोयल साहेब, शेखर दत्त साहेब, दिवाकर देव प्रिंसिपल टेक्नो इंडिया এবং বিভিন্ন আজকে এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে প্রোগ্রামটা আমি নিজেও উপভোগ করার জন্য নিজে সঠিক সময়ে এসে এবং আপনাদের সাথে থেকে প্রোগ্রাম উপভোগ করার একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম। এবং টেকনো ইন্ডিয়া ওনাদের যে শিডিউল দিয়েছিল 15 ডিসেম্বর, কিন্তু আমরা সেটাকে 14 ডিসেম্বর করেছিলাম। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই ডেটটা আমরা চেঞ্জ করেছিলাম, কারণ 15 তারিখ একটা বিশেষ অসুবিধা, মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তারপর আমরা সেটাকে 14 তারিখ করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী থাকবে বলে, এবং উনি থাকার জন্য আজকে ডেটটা দিয়েছিলেন। কিন্তু উনার হঠাৎ দিল্লি যাওয়ার প্রোগ্রাম এসেছে, কালকে বিকালে উনি এসেছে আগরতলায়। তার মধ্যে আমাদের 18 ডিসেম্বর আমাদের মাননীয় দেশপ্রিয় প্রধানমন্ত্রী আগরতলায় উনি আসছেন। উনার এই আশাকে কেন্দ্র করে আমরা হঠাৎ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সবাই আমরা বিজি হয়ে গেলাম, কারণ হাতে মাত্র 3 দিন সময়। এই 3 দিনের মধ্যে আমাদের সকল রকম কার্যক্রমের কাজ আমাদের সম্পূর্ণ করতে হবে। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাকে বলে দিয়েছে যে উনি অনেক চেষ্টা থাকা সত্ত্বেও যে ওনার যে বিজি শিডিউল, এবং আমি ওখান থেকে এসেছি। আমাদের একটা আজকে বড় পশ্চিম জেলা সরকারের একটা বড় প্রোগ্রাম ছিল খয়েরপুর, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী ছিল, আমিও ছিলাম। উনি ওখান থেকে বলেছে ওখানে গিয়ে যেন আমি, যেহেতু আমরা এই ডেটটা দিয়েছিলাম, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছে এখানে, এবং উনি ওনার পক্ষ থেকে এই টেকনো ইন্ডিয়া এবং যারা আজকের এই টেকনো ইন্ডিয়ার উপস্থিত হয়েছে সকল শ্রদ্ধেয় অতিথিবৃন্দকে উনি নমস্কার জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। যাদের উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম, আমার এই রাজ্যের এবং রাজ্যের বাইরে যারা প্রিয় ছাত্রছাত্রীরা, তাদেরও ভবিষ্যৎ
শুভ কামনার উনি আশীর্বাদ দিয়েছে এবং অতিথিকে উনি সম্মান জানিয়েছে। উনি না আসার কারণটা আমি বলেছি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান প্রায় মনে হয় 3টা থেকেই শুরু হওয়ার কথা, শিডিউল টাইম থেকেই শুরু হয়েছে। যাই হোক, আমি আর আমার কথা বলা দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমি নিজেও এখন আবার আমার আরেকটা প্রোগ্রামে যেতে হচ্ছে। আমি টেকনো কলেজের দীর্ঘায়ু কামনা করি। যারা এই কলেজের সাথে যারা যুক্ত আছে, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা, তাদের ভবিষ্যৎ সুফল কামনা করছি এবং আগামী দিন যেন এই টেকনো ইন্ডিয়া কলেজ ত্রিপুরা রাজ্যে আরো বেশি করে এই রাজ্যে আমাদের যারা সন্তানেরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদের সেবায় নিয়োজিত হতে পারে। এবং আমরাও সরকার আশা করছি টেকনো ইন্ডিয়াকে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যেন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে, ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করে। আমরাও আমাদের সরকার সেইভাবে আমরা তার জন্য যতটুকু চেষ্টা করার আমরা করছি। আশা করি আগামী দিনে টেকনো ইন্ডিয়া কলেজ থেকে ইউনিভার্সিটিতে পরিণত হতে যাচ্ছে। আমি আর কিছু কথা না বাড়িয়ে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। Thank you, sir, for your motivating words. Audience, please maintain silence. I would like to call upon Dr. Shantanu Barua, Senior Scientist, CSIR Jorhat, to say a few words. I would like to call upon Dr. Shantanu Barua, Senior Scientist, CSIR, to say a few words. Good evening to all of you. Mr. Ramprasad Paul, Honorable Minister of Fire and Energy Secretary, Government of Tripura, Professor A. Saha, Chairperson, Tripura State Higher Education Council, Dr. Professor Dutta, Principal, Tripura Institute of Technology, Tripura, Dr. Divakur Deb, Principal, Technical College, my dear students and ladies and gentlemen. It is my privilege to be here in this inaugural function of broadband system station at Techno College Engineering Agartala campus. I am thankful to the principal of Techno College Engineering as well as all our faculty members for their active participation in the program. I am also thankful to Professor G. Narendra Sastry, the Director of CSR NES Jorhat, for his vision to strengthen the seismic network of North-East System of India. As you know that the North-East System of India is seismically very active. So it is a call of the hour to go for outbreak preparedness, for which seismic microorganism is a base step to move ahead. So in this regard, we will be happy to collaborate with Techno College of Engineering Agartala in the active support of the government of Tripura. At last, I would like to congratulate all the faculty members as well as teachers for their outstanding achievement and their awards. Thanks. Thank you.
for your valuable words. I would like to request Dr. Tirtharaj Singh, Principal, Women's Polytechnic, Agartala, to say a few words for our audience. Very good afternoon to all. Respected dignitaries of the dais and on the dais, and previously lots of discussions we heard from our Minister sir and also our beloved educationalist. আমি অ্যাকচুয়ালি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকদিন আগে থেকে অ্যাসোসিয়েট আছি। Previously, when I'm in West Bengal, I technical engineering অনেক বছর ছিলাম, but now I am joined in this system. When I joined as a principal of North Bengal District Polytechnic in the year 2015, I heard there is a college. It is called Techno College of Engineering, already it is situated in Agartala. After that, I have got the opportunity to visit the institute, and day by day, I see that is what are the developments which are going on. Very drastic developments are going on. And now I am very, very pleased that is now, after someday, we call it Techno College, Techno University. This already we have Techno University in Salt Lake. So I expect this university will run very efficiently in future, and this will support our state, and it will generate some excellent technical manpower. That manpower do something for the society. So, in this way, in future, we see there may be some developments day by day. So with these words, again I am very much thankful to Technical Engineering to give me the opportunity to say something here on this dais. Thank you very much. Thank you so much, sir, for your valuable words. Now I would like to request our special guest, Sri Santosh Nath, awardee of National Awards to Teacher 2022, to deliver his speech. Sir, please. সবাইকে নমস্কার। আজকে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার মাননীয় প্রিন্সিপাল স্যার এবং যারা এডুকেশন ফিল্ডে ত্রিপুরার যারা নক্ষত্র তারা আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন। এই 2022-তে ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে আমাকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করায় এবং যে সম্মানে সম্মানিত হয়েছি, আজকে এই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার পক্ষ থেকে আমাকে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত করায় আমি ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ওনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আজকের এই অনুষ্ঠানের অতিথিদের পাশাপাশি আমাদের আজকের এই হলে উপস্থিত আমার অনেক ছাত্রছাত্রীকেও আমি দেখতে পাচ্ছি। আমরা সাধারণত স্কুল স্তরে শিক্ষক, আমরা বলতে গেলে আমরা চারা গাছকে আমরা রক্ষণাবেক্ষণ করি,
যারা উপরের স্তরের শিক্ষক বা প্রিন্সিপাল প্রফেসররা আছেন, আপনারা ফুল ফুটান, পূর্ণতা দেন। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সম্মানিত করে শিক্ষার ক্ষেত্রে যাতে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল করতে পারে তার জন্য প্রয়াস আছে। তাই জন্য আপনাদেরকে সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং এই দু চারটি কথা বলে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার সবাই। Thank you, sir, for sharing your insights with us. Now, moving on to the next phase, we would like to appreciate the efforts of our students who relentlessly work for the training and placement cell of the College of Engineering, Agartala. So, I would like to call upon stage the volunteers of training and placement cell, Techno College of Engineering, Agartala, who work day and night relentlessly during the academic session 2021-2022. Mr. Urnabu Bhattacharjee from the Department of Electrical Engineering, Ms. Dipankita Sarkar from Department of Electrical Engineering, Mr. Shayan Devnath from the Department of Electrical Engineering, Mr. Pritam Saha from Department of Electrical Engineering, Ms. Shrestha Majumdar from Department of Computer Science and Engineering, Mr. Subhranil Chakraborty from the Department of Computer Science and Engineering, Mr. Sushanta Bhattacharjee from Department of Civil Engineering, Ms. Priyama Moni from Department of Civil Engineering, Ms. Shumilita Paul from Department of Civil Engineering, Mr. Shubhra Majumdar from Department of Electronics and Communication Engineering, and Ms. Jui Bhumik from Department of Electronics and Communication Engineering. I would like to call upon all our ex-volunteers of Training and Placement Cell of Techno College of Engineering, Agartala, to come up and speak.
to strengthen the seismic network of North-East of India. As you know that North-East of India is seismically very active. So it is a call of the hour to go for outbreak preparedness, for which seismic microorganism is a basic to move. আগামী 18ই ডিসেম্বর আমাদের রাজ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্যে আমাদের মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মুখপাত্র শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি প্রথমেই মাননীয় রাজ্য সভাপতি মহোদয়কে বিনম্র অনুরোধ করব আপনাদের সঙ্গে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাননীয় সভাপতি মহোদয়। মাননীয় সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ স্পোক্সপারসন শ্রী সুব্রত চক্রবর্তী, নবেন্দু ভট্টাচার্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18ই ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায়, দুপুর 1:30 ঘটিকায় আমাদের আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা পুরনো আস্তাবল হিসেবে জানি, এই স্বামী বিবেকানন্দ ময়দানে উনি আসছেন। উনার সফর মূলত আমাদের রাজ্যে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উপেক্ষিত রাজ্য এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার রয়েছেন, তাদেরকে গৃহ নির্মাণের জন্য, পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সহায়তা করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন। তার গৃহপ্রবেশ করার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আগামী 18 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছে। ওনার এই সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আমাদের পার্টি, যাতে আমাদের সমস্ত বেনিফিশিয়ারিরা এখানে সমবেত হতে পারেন, তার জন্য আমরা অলরেডি আমাদের জেলা ওয়াইজ আমাদের মিটিং, জেলা প্রভারীরা যারা রয়েছেন তাদেরও মিটিং স্টার্ট হয়ে গেছে এবং আমরা অধিক সংখ্যক আমরা সেই 18 তারিখে আস্তাবল ময়দানে জনজোয়ার করার জন্য আমরা অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছি। উনার সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি স্বচ্ছ ভারত অভিযান। আজকে সকাল থেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযান, সাফাই অভিযানের কাজ শুরু হয়েছে। এই স্বচ্ছতা এবং সাফাই অভিযানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের যারা পার্টির নেতৃত্বরা রয়েছেন, তারাও বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই স্বচ্ছ ভারতকে সার্থক রূপ দেওয়ার জন্য। এটা আমাদের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের এই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আমরা আজকে থেকেই বিভিন্ন বুথে আমরা স্কোয়াডিং, বাজার সভা এগুলি সংগঠিত করছি। অলরেডি বিভিন্ন জেলায় তার সূচনা দেওয়া হয়েছে। আগামীকালকে আমরা বিভিন্ন জেলাতে আমরা সাংবাদিক সম্মেলন, আমাদের জেলা নেতৃত্বরা এই প্রস্তুতি নিয়ে এই সাংবাদিক সম্মেলন করবেন আগামীকালকে। এবং এই যে আমাদের কর্মসূচি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন,
সেটা এই যে সাফাই অভিযান যেটা বলেছি আমি, সেটা আজকে থেকে আমাদের শুরু হয়েছে, সেটা আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের সাফাই অভিযান চলবে। এবং আমাদের যে স্কোয়াডিং, বুথে বুথে যে আমাদের স্কোয়াডিং, মোদিজিকে ওয়েলকাম জানিয়ে যে শোভাযাত্রা, সেটা আমাদের আগামী 17 তারিখ বিকাল সন্ধ্যা অবধি সেটা আমাদের সংগঠিত হবে। আমি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এই ত্রিপুরার যে সমস্ত নাগরিকদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে বিনম্রভাবে আবেদন রাখব যে আমরা সৌভাগ্যবান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি এই উত্তর পূর্বাঞ্চলের এই ত্রিপুরাকে আজকে গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যকে বিকাশের দিকে নিয়ে গেছেন। তাই আমি আবেদন রাখবো আপামর জনসাধারণ এবং নাগরিকদের কাছে যে আমরা 18 ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায় আস্তাবল ময়দান, যেটাকে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান হিসাবে জানি, সেখানে উপস্থিত থেকে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে শোনার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা মোদিজির সফরকে কেন্দ্র করে আমরা 18 তারিখে উনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় উনাকে স্বাগত করার জন্য আমাদের ট্রেডিশনাল ড্রেসে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় হয়তো জনজাতিদের পোশাকে উনাকে স্বাগত জানাবেন নৃত্যের মাধ্যমে, কোনো জায়গায় মণিপুরি, কোনো জায়গায় বৈষ্ণব সম্প্রদায়, কোনো জায়গায় ঢাকঢোল দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত সমস্ত জায়গায় আমরা এই মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী উনাকে স্বাগত জানানো হবে। আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হলো এই যে প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার, আজকে পাকা বাড়ি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। তো সেদিন যখন আমাদের সেদিন গৃহপ্রবেশ হবে, তারপর বিকালবেলায় বাড়িতে ফিরে সন্ধ্যার সময় ওই যে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় নূতন গৃহ নির্মাণ হয়েছে তার সামনে সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে একটা, যাতে আমরা তার শুভ কাজ আমরা করি, প্রদীপের জ্বালিয়ে ঘর আলোকিত করি আমরা। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমাদের কার্যকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, আমি তাদের কাছেও বিনম্র চিত্তে আবেদন রাখবো, যেহেতু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে গৃহ নির্মাণের জন্য ব্যবস্থা করেছেন গরিবদের, আজকে সেই গৃহ প্রবেশের জন্য উনি নিজে আগরতলায় ছুটে এসছেন, ত্রিপুরা ছুটে আসছেন। তো একটাই শুধু আবেদন রাখবো বেনিফিশিয়ারিদের কাছে, যাতে ওই দিন একটা ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে আমরা যাতে আলোর উৎসব আমরা সেদিন পালন করি, তার জন্য আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমি অনুরোধ রাখছি। তো আর আলোচনার এইটুকু আলোচনা করার জন্য আপনাদের কাছে আমি এখানে সমবেত হয়েছি। কোনো প্রশ্ন? दिल्ली गए थे, आप लोगों का एक मीटिंग हुआ, तो आने वाले चुनाव को लेके इस विषय पे कुछ चर्चा हुआ कि नहीं, अगर बताते तो अच्छा। हिंदी में बोलना है जो मर्जी না বাংলা? बांग्ला। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমাদের পুরা টিম আমরা সেই দিল্লিতে গিয়েছিলাম এবং নির্বাচনী রণকৌশল 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেটা হবে, তো এই তার রণকৌশল এবং নীতি নির্ধারণ করার জন্যই আমাদের সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়। ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃত্বরা এই ত্রিপুরা রাজ্য সফরের একটা সূচি আমরা ইতিমধ্যেই রাখবো আপনাদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার শুরুয়াত করে দিয়েছেন, তারপরও দেখবেন ধীরে ধীরে আপনাদের সামনে আরো যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসার যে সূচি আপনাদের সামনে রাখবো। রাজীববাবু, আপনি বলেছেন যে 2023-এ এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে রণকৌশলটা তৈরি করার জন্য এই বৈঠকটি ছিল। তো
18তে যে সরকারটি হয়েছিল বিজেপি আইপিএফটি সরকার, তো বিজেপি আইপিএফটি সরকার কি পুনঃপ্রতিষ্ঠিত হবে না বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি জোট ধর্ম কিভাবে প্রতিপালন করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির একটা ইতিহাস রয়েছে। আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এনডিএ দল গঠন করেছিল, 24টা দল নিয়ে সরকার পরিচালিত হয়েছিল এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু আমাদের ছিল, কিন্তু এনডিএ জোট কিভাবে রক্ষা করতে হয় এখনো আমাদের এনডিএ জোট রয়েছে, আমাদের শরিক দলরা রয়েছে। তাই এই ত্রিপুরা রাজ্যেও আইপিএফটি আমাদের একটা শরিক দল। আইপিএফটি বিগত দিনে ছিল, আমাদের সঙ্গে এখনো রয়েছে, আশা করি আগামী দিনেও থাকবে, আগামী দিনেও তাদের নিয়ে আমরা সরকার গঠন করব। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরা সরকারের মাননীয় জেল এবং ফায়ার ডিপার্টমেন্টের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উপস্থিত আছেন। আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত, সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, আমাদের এএমসির সবার পরিচিত মুখ মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, বিশ্বজিৎ শীল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওল্ড আগরতলা, আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী দেবপ্রিয় বর্ধন ডিএম ওয়েস্ট ত্রিপুরা, শ্রী পুনিত আগরওয়াল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ এবং শ্রীমতী রাধা দেববর্মা মহোদয়া ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার। সবাইকে আমি এখানে যারাই উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে, এখানে যারা মা বোনেরা এবং মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে খয়েরপুরে, বিশেষ করে আজকে এখানে পিএসসিরও একটা উদ্বোধন, এখানে ফাউন্ডেশন লে হয়ে গেল। তো এর জন্য অনেক দিন ধরে আমাদের মাননীয় স্পিকার মহোদয় বলছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফাউন্ডেশন লে করার জন্য, তো এটাও হয়ে গেল। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় উন্নয়নের কথা বলেন, আমরা সবসময় উন্নয়নের দিকে আমরা কাজ করি। আমাদের এই সরকার ত্রিপুরা সরকারের উন্নয়নের জন্য কাজ করছে এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যতগুলো উন্নয়নের যে উন্নয়নমুখী যে কাজগুলো সেগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, সতর্ক থাকি এবং আমাদের যারা আধিকারিকরা এখানে আছেন তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তবুও কাজের শেষ নেই। আপনারা সবাই জানেন, একটু আগে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন এবং ওই জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করি এবং প্রতি ঘরে সুশাসনের অর্থই হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে যোজনা এবং প্রকল্প, যে বেনিফিশিয়ারি স্কিম এবং আমাদের রাজ্য সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেইগুলো মানুষের কাছে পৌঁছানোর মেইন উদ্দেশ্য। এবং বহু জায়গায় আছে আমাদের জনসাধারণের কিছু অংশ যারা আমাদের এই বেনিফিশিয়ারি স্কিম সম্পর্কে অবগত নন, তাদেরকে এই মেলার মাধ্যমে এবং আমাদের এই ধরনের অনুষ্ঠান করে তাদের কাছে পৌঁছানোই মূল উদ্দেশ্য। তো সেই কাজ আমরা 3 মাসের জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম করব, কিন্তু মাঝখানে আপনারা জানেন দুর্গাপূজা এবং কালী পূজা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেটা কিছুটা হলেও আমাদের সমস্যা হয়েছিল, তাই সেটাকে আমরা 25শে অগস্ট পর্যন্ত আমরা সেটাকে এক্সটেনশন করেছি। আপনারা বন্ধুগণ আপনারা জানেন যে 25শে আগস্ট আরেকটা সুশাসন দিবস এবং আরেকজন আমাদের প্রধানমন্ত্রী যার নাম অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার সাথে আমরা ওনার নাম নেই, ওনার জন্মদিন। তো একদিকে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছি আর 25শে ডিসেম্বর সেই সুশাসন দিবসে এই মেলা এবং আমাদের যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো চলবে।
এবং এতে করে চারিদিকে আমরা এই প্রোগ্রাম নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গার মধ্যে মানুষ যেখানে যে কাজগুলো ওনারা বা যে সুবিধাগুলো ওনারা পাননি এই মেলার মাধ্যমে। সারা ত্রিপুরা আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমরা গেছি, যেখানে যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মেলাকে ওনারা স্বাগত জানিয়েছেন এবং এই মেলার মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে ওনারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। আপনারা জানেন আমরা যে 100% যে স্যাচুরেশন পয়েন্ট যে কাজগুলো যেগুলো কেন্দ্রের এবং রাজ্য সরকারের সেইগুলো যাতে সবাই পায় সেই বিষয়ে আমরা কাজ করছি। এখানে কারোর ওবিসি সার্টিফিকেট লাগবে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, মেরিট সার্টিফিকেট লাগবে, বিভিন্ন যেসব সুযোগ সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল এখানে বসেছে, তারা এখানে বসে আছে বিভিন্ন ত্রিপুরা প্রদেশে সব জায়গায় এই মেলার মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে। এই মেলার মধ্যে বিভিন্ন যারা এসএইচজি গ্রুপের আমার বোনেরা আছেন বা অন্যান্য যারা এই বিভিন্ন ক্লাস্টার ভুক্ত সমস্ত যারা সংস্থাগুলো আছে তাদেরকেও ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য আমাদের যে TRLM এর মাধ্যমে আমরা সেই সুবিধাগুলো এবং তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সেই স্লোগান নিয়ে আমরা চলছি। আপনারা জানেন যে এর মধ্যে 17ই নভেম্বর আরেকটা অ্যাপ আমরা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছিলাম। সেটার অর্থ হচ্ছে আমার সরকার। আমরা বারবার বলছি যে জনপ্রতিনিধিগণ অনেক সময় যখন ওনারা জনপ্রতিনিধি হয়ে চলে আসেন তারপরে দেখা যায় অনেক সময় জনসাধারণের সাথে একটা ডিস্টেন্স খানিকটা হলে হয়, সেটাকে সেই ব্রিজ করার জন্য আমরা এই আমার সরকার করে একটা পোর্টাল আমরা উদ্বোধন করেছি। আজকেও ওদের ওয়ার্কশপ হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম, যাতে করে এই ওয়েব পোর্টালের মাধ্যমে কোথাও রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিক লাইন নেই, কোথাও ড্রেন খারাপ, সাথে সাথে ফটো তুলে সেই ওয়েব পোর্টালে যাতে আমাদের জনসাধারণরা দিতে পারেন। এবং 4টা বিভাগ আমরা 4টা স্তর আমরা করেছি, যাতে করে মানুষের সুযোগ ও সুবিধাগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে মানুষ আমাদের সাথে আমার সরকার অর্থাৎ এই সরকার তোমাদের সরকার বা একটা ত্রিপুরার সরকার আলাদা কিছু না বা কেন্দ্রীয় সরকার আলাদা কিছু না, আমার সরকার, সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই মানুষ আমাদের উপর আস্থা রাখুক এবং সেই দিশায়, কারণ এই সরকার একটা স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। এর আগেও আপনারা দেখেছেন আমরা JRBT রেজাল্ট বের করেছি, টেটের আমরা চাকরি দিয়েছি, 6000-এর উপরে আমরা চাকরি এর মধ্যে পুলিশ ডিপার্টমেন্টে দিচ্ছি। সব জায়গায় আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। তো যেহেতু স্বচ্ছতার সাথে সরকার চলছে, ট্রান্সপারেন্সির সাথে সরকার চলছে, গুড গভর্নেন্সের কথা বলছে, আইন শৃঙ্খলা যেখানে সেখানে আজকে ভারতের প্রায় 28টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 5ম স্থানে, এত ভালো একটা আমাদের গুড গভর্নেন্স এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের ত্রিপুরার থেকে আমাদের যে গাঁজা উৎপাদন হতো 2018-এর আগে আমরা দেখেছি এত গাঁজা উৎপাদন ত্রিপুরাতে হয় আমাদের কিন্তু জানা ছিল না। কিন্তু 2018-তে যখন আমরা সেই স্লোগান দিলাম যে নেশামুক্ত ত্রিপুরা, যে হারে আমাদের গাঁজা আমাদের সিজ হয়েছে এবং মায়ানমার থেকে আমার আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাতে বিভিন্ন যেসব ট্যাবলেট, ইয়াবো ট্যাবলেট এবং বিভিন্ন নেশা সামগ্রী আসতো, আমরা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, যেখানে আমরা সিজারের দিক দিয়ে আমরা সেইভাবে ডিস্ট্রাকশনের দিক দিয়ে আমরা সেইভাবে কাজ করছি। আমরা চাই যে ত্রিপুরার থেকে না কোনো নেশা দ্রব্য বাইরে যাক, না বাইরের থেকে আমাদের এই ত্রিপুরাতে আমরা ভিতরে আমাদের ত্রিপুরাতে প্রবেশ করি। আমাদের বহু যুবকরা আমরা দেখেছি নেশা নিয়ে নেশাগ্রস্ত হচ্ছেন, ওরা বিপদে চলছেন। তো তাই আমরা ওরা ভিকটিম, ওদের কোনো দোষ নেই। তো সেই বিষয়ে আমরা কাজ করছি যাতে করে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা এই যে যারা নার্কোটিক্সের বিজনেস করছে, নার্কোটিক্সের কারবারিরা, তাদেরকে আমরা অবশ্যই ওদেরকে আমরা বুক করবো এবং অ্যাড্রেস করবো। আমরা চাই এই সরকার একটা স্বচ্ছ নীতিতে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ নীতি নিয়ে উনি দেশ চালাচ্ছেন। তো আমাদের কোনো উপায় নেই, আমাদেরও স্বচ্ছ নীতি নিয়ে আমাদের চলতে হয়। আমরা জনসাধারণের সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমরা বিভিন্নভাবে এসএইচজি গ্রুপের কথাই বলুন, এখানে বিভিন্ন আমরা যেখানে গ্রুপ দেখি বা উইমেন্স, সেখানে 9 টাইমস 10 টাইমস 11 টাইমস আমাদের সেই এসএইচজি গ্রুপের যুক্ত হয়েছে আমাদের সাথে। আপনারা দেখেছেন আমরা নারী শক্তিকে শক্তিশালী করার জন্য আমরা 33% আমরা রিজার্ভেশন দিয়েছি চাকরির ক্ষেত্রে। শুধু তাই না, বিভিন্ন গভর্নমেন্টের যে স্টল আছে সেই স্টলগুলোতে আমরা 50% আমরা মা বোনদের জন্য আমরা
ওদের জন্য আমরা রিজার্ভেশন রাখছি। সমস্ত জায়গায় এখন একটা ফিল গুড একটা বিষয় সমস্ত মানুষের মধ্যে সারা ত্রিপুরাতে আমরা দেখছি। শান্তি সম্প্রীতি আমরা চাই জাতি জনজাতি আমরা একসাথে থাকুক, আমরা সেই দিশায় চলছি, সেইভাবে আমরা চলছি। সমস্ত জায়গার মধ্যে আমরা বলছি, অনেক কুচক্রীরা চেষ্টা করছে আমাদের সরকারের উপরে বিভিন্নভাবে, ওনারা আইনের শাসনকে অপবাদ দিয়ে তারা বিভিন্নভাবে আমাদের এগেইনস্টে আমাদের উপরে আরোপ লাগাচ্ছে। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই কুচক্রীদের থেকে, এবং আমরা চাই জাতি জনজাতি আমরা মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত এক ত্রিপুরা বানানোর আমরা যে লক্ষ্য আমরা নিয়েছি সেই বিষয়ে আমরা চলি। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আপনাদের অবগতির জন্য আমি আবার জানাচ্ছি, আগামী 18 তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আস্তাবল মাঠে বিবেকানন্দ ময়দানে আসছেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন অবশ্যই আপনারা যাবেন, ওনার কথা শুনবেন এবং অনেকগুলো নতুন প্রজেক্ট উনি সেখানে উদ্বোধন করবেন। সবাইকে অনেক নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। এবারে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন প্রকল্পের অধীন সুবিধা তুলে দেওয়া হবে। প্রতীকী রূপে কয়েকজনের হাতে তুলে দেওয়া হবে। আমি যাদের নাম ঘোষণা করব অনুগ্রহ করে আপনারা মঞ্চে তাড়াতাড়ি চলে আসবেন। প্রথমেই রাজস্ব দপ্তর থেকে, রাজস্ব বিভাগ, জিরানিয়া মহকুমা অফিস থেকে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ল্যান্ড অ্যালটমেন্ট অর্ডার তুলে দেওয়া হবে সুবিধাভোগীদের হাতে। মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো বিশ্বনাথ কেউট, পিতা দুঃখু কেউট, নমিতা কেউট, মাতা স্বামী বিশ্বনাথ কেউট, এবং মালি মুন্ডা স্বামী বিষ্ণু মুন্ডা, নীলা গোয়ালা স্বামী শুক্লা গোয়ালা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ল্যান্ড অ্যালটমেন্ট অর্ডার তুলে দেবার জন্য। মঞ্চে এগিয়ে এসেছেন বিশ্বনাথ কেউট, সেকেন্ড মালি মুন্ডা, এবং তারপর এগিয়ে আসবেন নীলা গোয়ালা। মালি মুন্ডার পর এগিয়ে আসবেন নীলা গোয়ালা। মালি মুন্ডার পর নীলা গোয়ালা এগিয়ে আসবেন। অনেক অতঃপর শ্রীমতী ঝুমা চক্রবর্তী, রীতা সিনহা এবং মৌসুমী দে আপনারা চলে আসবেন। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার তুলে দেওয়া হবে ঝুমা চক্রবর্তীকে। উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত চেক 2004 টাকা এবং সেই সঙ্গে দামি চেক, তার পাশাপাশি কিট তুলে দেওয়া হবে। অনুরোধ রাখবো মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের কাছে এবারে সুবিধাভোগীদের হাতে সুবিধা প্রদান করবার জন্য মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার 2000 টাকার দাবি চেক এবং তারপর কিট তুলে দেওয়া হবে ঝুমা চক্রবর্তী, উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত। তারপর তৈরি থাকবেন রীতা সিংহ, তৈরি থাকবেন মৌসুমী দে দাস। অতঃপর এগিয়ে আসবেন রীতা সিংহ, গ্যাস ডিস্ট্রিবিউশন করা হবে ওল্ড আগরতলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টার। রীতা সিংহ এগিয়ে আসবেন। এবারে গ্যাস ডিস্ট্রিবিউশন ওল্ড আগরতলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রীতা সিনহা, ওনাকে গ্যাস তুলে দেওয়া হবে। অতঃপর মৌসুমী দে দাস, আপনি তৈরি থাকবেন। অতঃপর এগিয়ে আসবেন মৌসুমী দে দাস, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই ক্ষেত্রে 5000 টাকার চেক এবং কিট তুলে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় তুলে দিচ্ছেন। অতঃপর মৌসুমী দে দাস, প্লিজ আপনি একটু মঞ্চে চলে আসবেন। মৌসুমী দে দাস, উত্তর চাম্পামুড়া, প্লিজ আপনি একটু চলে আসুন মঞ্চে।
মৌসুমী দে দাস, এই ক্ষেত্রে 5,000 টাকার তুলে দেওয়া হবে ডামি চেকের মধ্য দিয়ে এবং কিট তুলে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় এই সুবিধা তুলে দিচ্ছেন সুবিধাভোগীদের হাতে। অতঃপর TRLN তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো TRLN থেকে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে। পরবর্তী সুবিধা তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় কারামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়ের কাছে। এবারে TRLN থেকে 20টি SHG কে মোট 1,18 লক্ষ টাকা তুলে দেওয়া হবে ডামি চেকের মধ্য দিয়ে। 20টি SHG গ্রুপের দিদিদের মধ্যে কয়েকজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো। মাননীয় কারামন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবারে তুলে দেবেন এই ডামি চেক। তারপর 21টি SHG সদস্যদের তুলে দেওয়া হবে 22 লক্ষ টাকার চেক। এবারে 1,18 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে 20টি SHG দিদিদের হাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। এই লোন তুলে দেওয়া হচ্ছে। অতঃপর দিদিরা এগিয়ে আসেন। পূর্ণিকা দেবনাথ, তারপর শুক্লা দাস, আভা কার্ড তুলে দেওয়া হচ্ছে। মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে সুবিধা তুলে দেবার জন্য অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সভানেত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। এবারে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে শ্যামল দেব ট্রাক্টর তুলে দেওয়া হবে ওল্ড আগরতলা। শ্যামল দেব প্লিজ আপনি চলে আসুন। সঙ্গে থাকার জন্য অনুরোধ রাখবো মাননীয় স্পিকার সাহেবকে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। শ্যামল দে আপনি মঞ্চে চলে আসুন। পরপর তৈরি থাকবেন বিক্রম দেববর্মা এবং রাজু দেববর্মা, তৈরি থাকবেন। অতঃপর এগিয়ে আসবেন বিক্রম দেববর্মা। পাম্প সেট তুলে দেওয়া হবে বিক্রম দেববর্মা। প্লিজ এগিয়ে আসবেন। অতঃপর এগিয়ে আসবেন রাজু দেববর্মা। ট্রাক্টর তুলে দেওয়া হবে রাজু দেববর্মা। অনেক অনেক ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো সুবিধা প্রদান করবার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী পুনিত আগরওয়াল মহাশয়ের কাছে। এবারে শ্রম দপ্তর থেকে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন বিয়ের মেরিট বেনিফিট তুলে দেওয়া হবে শেফালি দেবনাথ 25,000 টাকা ওল্ড আগরতলা জিরানিয়া। শেফালি দেবনাথ সুবিধাভোগী শেফালি দেবনাথ মহাশয় এগিয়ে আসছেন। আর পরপর তৈরি থাকবেন হেনা মোড়ক, আপনি মঞ্চের কাছে তৈরি থাকবেন। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ম্যারেজ বেনিফিট হিসেবে 25,000 টাকা দামি চেকের মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে ওল্ড আগরতলা। অতঃপর এগিয়ে আসবেন এবারে ডেথ বেনিফিট 20,000 টাকা তুলে দেওয়া হবে রানীবাজার ওয়ার্ড নম্বর 8 এর হেনা মোদককে। আপনি এগিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তুলে দেওয়া হবে। এবারে সুবিধা প্রদান করবার জন্য অনুরোধ রাখবো অনারেবল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওল্ড আগরতলা শ্রী বিশ্বজিৎ সিং মহাশয়ের কাছে। এবারে ইয়াক বাক্সা বাদল SHG আন্ডার চম্পকনগর ফরেস্ট রেঞ্জ অফিস, আমি অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য। এই SHG গ্রুপের যারা ইয়াক বাক্সা বদল SHG গ্রুপের যারা সদস্যরা রয়েছেন প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসবেন। ইয়াপিডি বাক্সা তৈরি থাকবেন, লোটাস তৈরি থাকবেন।
ইয়াপিডি বাক্সা এবং লোটাস আপনারা মঞ্চের কাছে চলে আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এবারে এই সুবিধা প্রদান করবার জন্য। এবারে ইয়াপিডি বাক্সা এসএইচজি মান্দাই ফরেস্ট রেঞ্জ অফিস থেকে এই সুবিধা প্রদান করা হচ্ছে। ইয়াপিডি বাক্সা প্লিজ এগিয়ে আসবেন। ইয়াপিডি সবার কাছে অনুরোধ রাখবো প্লিজ করতালি দিয়ে অভিনন্দিত করুন। এবারে লোটাস এসএইচজি আন্ডার সুবল সিং ফরেস্ট রেঞ্জ অফিস, লোটাস এসএইচজি। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীদের হাতে প্রতিটি রূপে কয়েকজনের হাতে সুবিধা তুলে দিলেন মাননীয় অতিথিরা। এবারে অনুরোধ রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানের সভানেত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়ের কাছে ওনার প্রেসিডেন্সিয়াল স্পিচ রাখার জন্য। সকলকে নমস্কার। আজ আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক প্রতি ঘরে সুশাসন জেলা প্রশাসনের উদ্যোগে যে অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। উপস্থিত আছেন পবিত্র বিধানসভার শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয় এবং কারা ও ওবিসি মন্ত্রী শ্রদ্ধেয় রামপ্রসাদ পালজি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ও যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সম্মানিত সুশান্ত চৌধুরী মহোদয় এবং আরও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত আছেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় এবং বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি, রেভিনিউ ডিপার্টমেন্ট উপস্থিত আছেন, হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন মহোদয় এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা, আধিকারিকরা, আমাদের বিভিন্ন জেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন জনপ্রতিনিধি, মিডিয়া ভাই বন্ধুরা, প্রত্যেককে, এই এলাকাবাসী প্রত্যেককে আমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ তথা ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। প্রতি ঘরে সুশাসন আমাদের রাজ্য সরকার সেই দিশায় চলছে, যে দিশা প্রত্যেকটা পঞ্চায়েতে যে বিভিন্ন স্কিম আছে, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার সরকার নামে যেই পোর্টালের উদ্বোধন হয়ে গেছে অনেক আগে, আজকে আবার পর্যালোচনা সভা হয়েছে প্রজ্ঞা ভবনে। তো আমি সকলের কাছে এটাই বার্তা দিই, সারা ভারতবর্ষের নয়, আমাদের সারা রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েতে বিভিন্ন বিষয়, বিভিন্ন স্কিমগুলো প্রত্যেকটা মানুষের কাছে ওই পোর্টালের মাধ্যমে, আমার সরকারের যে পোর্টাল, প্রত্যেকের অধিকার, ওইটা আমাদের গ্রামসভা, ওয়ার্ড সভার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় বিভিন্ন স্কিমগুলো। তো ওই স্কিম
কৃষকদের মধ্যে বিভিন্ন স্কিম। माननीय विप्लव देव जी। महोदय, मैं पहले प्रधानमंत्री जी को धन्यवाद देना चाहता हूं कि बड़े मात्रा में एकलव्य विद्यालय पूरे देश भर में किया गया है। और मैं जिस राज्य से आता हूं त्रिपुरा में एक समय 4 एकलव्य विद्यालय थे। माननीय मंत्री जी ने 18 एकलव्य विद्यालय दिया, मैं धन्यवाद देता हूं। किंतु साथ ही साथ मैं कहना चाहता हूँ कंस्ट्रक्शन जो कर रहा है वो समय पर हो, इसके लिए कोई मॉनिटरिंग व्यवस्था है क्या नहीं, और वो नहीं हो तो कब तक ये की जाएगी, ये मेरा प्रश्न है। धन्यवाद। इसकी पूरी मॉनिटरिंग की व्यवस्था की गई है। हमारा एक एजेंसी एक तो नेस्ट जो एक मिशन मोड में काम कर रहा है, और दूसरा जो भारत सरकार के ऐसी संस्थाएं हैं जिसमें हमने IIT को भी इन्वॉल्व किया है कि उसको समय समय पर उसकी गुणवत्ता की जांच करे। और इसके अलावा भारत सरकार की कई एजेंसियों के साथ मिल करके काम कर रहे हैं, क्योंकि यह देश भर में प्रोजेक्ट चल रहा है। कुछ क्षेत्रों में ज़मीन से संबंधित कई समस्याएं उभर करके सामने आई, क्योंकि इसमें हम लोगों ने जो लक्ष्य रखा है कि मिनिमम 15 एकड़ और 25 एकड़ के बीच में ज़मीन उपलब्ध हो, लैंड उपलब्ध हो, ताकि हम आने वाले दिनों में, मुझे कहते हुए खुशी हो रही कि इसमें हमने 4 मैदान खेल के लिए और 4 कंपलसरी गेम रखा है कि प्रत्येक विद्यालय में यह सुविधा उपलब्ध हो सके, क्योंकि देश में जो खेल की संभावना है उसको हम अपने एकलव्य मॉडल स्कूल में सही तरीके से प्रतिबिंब कर सके। শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়া মন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ बैस গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। श्री विप्लव देव। ऑनरेबल चेयरमैन सर, मैं आपके माध्यम से मंत्री जी को याद कराना चाहता हूं, जो त्रिपुरा में कैलाश शहर में एक नया एयरपोर्ट के बारे में त्रिपुरा सरकार ने जमीन देने की व्यवस्था की है, और आपके दफ्तर से त्रिपुरा सरकार को कम्युनिकेट किया गया है 6 मंथ लगेगी इस जमीन को देखभाल करने के लिए। तो मेरा ही कहना है, जो आपके दफ्तर के माध्यम से कब तक कैलाश शहर की एयरपोर्ट की अनुशंसा की जाएगी और कब तक हो सकती है? धन्यवाद सर। ये प्रश्न उड़ता पे था, मैं निवेदन करूंगा विप्लव देव जी को, क्योंकि वे बेहद उत्सुक थे पूर्व में भी कि इस एयरपोर्ट का विकास हो। जरूर हम लोग इस क्वेश्चन आवर के बाद मिलें और इस पर विश्लेषण करके हम आगे का रास्ता तय करेंगे। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া, যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে।
বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। দিদি পরে কথা কইন, আমি মিটিং এ ঢুকে গেছি। ওমা আরে করোনা মহাপ্রভু কি জয় হোক। কি সুন্দর মঞ্জুর মঞ্জুর বেরিয়েছেন কি। নমস্কার। ও গরমদা হ্যাঁ দাদার লগে কথা হয়েছে, আমরা রাজ্যের সভাপতি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট আইসে, কথা টথা থাকলে কোনো কিচ্ছু তো না। এই বিজেপি আমাদের পরে কি কি কাজ করছে এটা মধ্যে পুরো আছে। হ্যাঁ সারা ত্রিপুরাটাও আছে, এই মন্ডলটাও আছে, এটা আছে আপনার কাছে। ঠিক আছে, এমনি দাদার লগে কথাবার্তা হয়। স্টিকার একটা স্টিকার টিকু স্টিকার দাও দাদার লাগে খুলে রাখ বাগ ওই বুঝছে খুলতা খুলতা স্টিকার বল দাদা। কালকে থানার এটা জবাবটা সুন্দর হচ্ছে। প্রথম দেখছিলাম আপনারে দেখছি না, প্রথম রাজেশে দেখছি না, আমি সাইডে বসে ঠিক। হ্যাঁ এরপরে দেখছি আপনার বক্তব্যটা ইয়ে করছে, ফেসবুকে দিছে। জবাব তো ভালো হয়েছে। কিছু তো না দাদা না ভালো লাগতো না, না না এটা তো এখন এটা কাছে এটা প্লাস্টার যথারত লাগে দিন। দাদাকে দেন, দাদা একটা দরজা দিলে ভালো হবে। একদমই ভালো লাগবে, কান্না ধরো না। আপনারা কি ঘর পাইছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা চাঁদা দেওয়া লাগছে নি, টাকা দেওয়া লাগছে নি কারণে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংকের মধ্যে টাকা ঢুকছে। তো এই ঘর উদ্বোধনের লাগে আপনার মধ্যে 18 তারিখে যাবেন নি আস্তাবল ময়দানে? তাহলে কেউ না কেউ যাইতে দিব। মোদিজি কি তা কয় শুনতে হইব, মোদিজি আরো দিব। দাদা আগরতলার দোকানে থাকে, ওইখানে ইয়ে হইব দোকান থেকে জায়গা। ঠিক আছে আরে লঙ্কা রক্ত লঙ্কা কেডা আস্তে বলে প্রোগ্রামটা কয়টা দাদা? কিন্তু আমরা তো মানে দেখতে বলে দুঃখ না, আমরা আগে দেখি বলে 10টা দাম দিলাম না, 10টা না 10টা হলে মোদি পারবে। দাদার বাড়িটা নমস্কার, আমরা বিজেপির থেকে আইছি, আমরা লোকে দেখা করানোর লাগে। ঠিক আছে, কিষাণ সম্মান নিধি পাননি? আপনার জমিন আছে, কিষাণ সম্মান নিধি পান? কত করে পান বছরে? 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এই আমাদের সরকার আইসে পরে, বিজেপি আইসে পরে কি কি হয়েছে এটা একটা লেখা আছে। আর কমলা সাগরের উন্নয়নের লেগে কি হয়েছে, হ্যাঁ এটা আপনাদের সামনে রাখলাম। হ্যাঁ, ধানের স্ত্রী বিগত দিনে মেম্বার আছিল, তথাপি আমাদের কাজকর্ম হইন না, আমরা লোকে তারা সহমত হইয়া এখন সপ্তাহে
চলা যাওয়া আসা। বাহ, তাহলে তো ভালোই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, একটা স্টিকার তো আমরা বাড়িতে একটা স্টিকার লাগে আস্তে আস্তে হলো। দুইটা ছেলে বেকার মেম্বারি করছে এত বছর, এরপরে দা অনেক কিছু থেকে আসছিল। কি নাম গো তোমার? কি নাম তোমার? রাজীব। আরে আমার নাম কেন নেই? আমার নাম রাজীব ভট্টাচার্য। আগে দাদা টাটা। আরে নমস্কার বৌদি। দাদা নাই বাড়ি? আমরা একটা স্টিকার লাগাই আপনার এখানে। ঠিক আছে। সাধ্য বাড়ি গেছে আমরা তো যাওয়ান লাগবো। ঠিক আছে, আমরা একটা লিফলেট দাও। আমরা বিজেপি সরকার আওয়ানোর পরে কি কাজ করছে? এটা একটা আপনার এদিকে এখানে এমএলএ কেডা? আজকে আবার সিপিএম এর এমএলএ আমরা আইসেনি ইলেকশনে জিততে আইসেনি খুশ করতো না কই আইছে? হ্যাঁ, তখন আমরা তো আইসি খুশ করতাম। শুনেন, এই রাস্তা করণের লাগে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছেন, কিন্তু এই এলাকার বিধায়ক সিপিএম এর বিধায়ক কই একবার বিধানসভায় উঠাইছেন আপনি এই রাস্তাটা করতে হবে? আমরা বারবার আবেদন করছি, এখন আপনারা খুশি হইবেন শুনলে কালভার্টটাও এই সিসি রোড স্যাংশন হয়েছে। আরেক স্টেপ। আচ্ছা ঠিক আছে, না এটা একটা দিয়ে গেলাম আমরা ওই জন্য না না তাই কষ্ট হয় না, এই কষ্ট হয় না। এই প্রধান বাবু আগে আড়ো ও কোনটা দিয়া চলো এই প্রধান তুই দেন প্রধান তুই দেন আমার এমএলএ মন্ত্রী বানাইছে না মন্ত্রী বানাইলে শুনেন কুপালটা বলার কিছু নাই, কার কুপালে রাস্তি লোক লিখে রাখছে আপনি কইতে পারতেন না। পরি এদিরই দীর্ঘদিন কহালে ফাটি লেগে করতে দিব এই রোড যুবক পোলাম স্লোগান দেন আগে রে জিগির মারবা একবারে দিন শুনা কিরে রত একবারে এইটা তারা তো বইয়া রইছে এটা সব একবারই আরে না তেনা দিবা দিব কেরে তুলা দিব আরে পয়সা দিয়ে কিনছে না, বাংলা থেকে আইছে। আচ্ছা কোন ঘরটা এই ঘরটা আচ্ছা তো এই ঘরের লেগা উদ্বোধনের লেগা মোদিজি আইতাছে আপনাদের কইতেছে যে ঘর দিছি তারা শুধু তো ঘর দিলে তো আরো অনেক কিছু লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এই কারণে 18 তারিখ কাস্টমার মধ্যে আইবো দেখতে আপনারা সবার যাই দিব, আমরা সবাই যাই দিব। কমো আমি শ্যামলের সাথে কথা বলি দেড়টার সময়। হ্যাঁ ঠিক আছে, আমরা লিফলেট দিয়ে গেলাম কি কি পাইছেন, আমাদের সরকার কি কি কাজ করছে, যদি কমলা সাগরে কি কি কাজ সব আছে। যেমন আমরা একটা স্টিকার লাগাই দিই। হ্যাঁ তারা আমরা লোকই ঠিক আছে। হাত না রাখবে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ঘর ঘর বিজেপি, ঘর ঘর বিজেপি, ঘর ঘর বিজেপি।
স্পিডে মারো দাঁড়ায় গেছে কেন বল ভাই হ্যালো আজকের থেকে শুনো যারা আছো সবাই শুনো আজকের থেকে বিকেল 5টার থেকে 17 তারিখ পর্যন্ত ডেইলি যার যার বুথে স্কোয়াডিং করতে ভূমিতে নরেন্দ্র মোদী তোমায় জানায় স্বাগত প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নরেন্দ্র মোদী তোমায় জানায় সামনে থেকে তুললে 18 তারিখ নরেন্দ্র মোদী জনসভায় দলে দলে যোগ দিন সময় পাবে একটা 4-5 দিন সময় পাবে সন্ধ্যা শুনে তোমার এই যে একদিনই করে মানে একদিন কন্টিনিউ করে গেলে হগলটা ডেইলি বুত্রা পরিক্রমা করবা বুত্রা পরিক্রমা আর কি নিমন্ত্রণ করে দরকার লাগলে বুত্রা 2 ভাগে ভাগ করে করবা যেন সুবিধা হয় লম্বা হইলে 2 ভাগে করো আর নাহলে এক ভাগে করলে তো এক ভাগে আমার 2 ভাগে করব তো স্লোগান দিতে যাব হ্যাঁ এই ডাইনে বামে সবজন কি হইছে এইবার তো মিটিং করে গেছিলাম না একটা এবার মিটিং করে গেছিলাম এই এদিকে খালি আমরা দুজন থেকে এদিকে দুজন যাবো এদিকে এরকম করে করে নাও এখানে বাড়ি বেশি না এখানে 15 থেকে 20টা বাড়ি এই জায়গাটা 20টা বাড়ি তুমি বার্তা দিছো নি প্রতিটা ভূতে আজকে থেকে যে স্কোয়াডিং বার্তা দিয়ে আচ্ছা 5টা থেকে 17 পর্যন্ত প্রতি ভূতে যাতে স্কোয়াডিং করা হয় সবাই তো চা খাওয়াইছিল নমস্কার কেমন আছেন কয়টা লাগবে না এটা দাদা বাড়িতে নাই আরে নমস্কার দাদা আপনার বাড়ি তো ইয়ে হয়ে গেছিলাম তো এদের কি কি কাজ করছে আপনারা আর কি তা কোনো ভাই এটা ঠিক আছে গট্টর পাইছেন না পাইছেন না কেন পাইছেন ওটা নেই ও ওই লিস্টে আছে না লিস্টে আছে প্রায়োরিটি লিস্টটা তো আছে আমার লোকে একবার কি কয়টা স্টিকার লাগাই দে তিনটাতে লাগাই দেন এই জায়গাতে এইভাবেই ভালো মানে দরজার ভিতরে লাগাইলে আটকে থাকবে তবে গলের কাভারটা খুব সুন্দর স্টিকারটা লোক মিলছে ওই যে তো চাটা খাওয়াই দিই জেলাতে 10 জন নেতা মন্ত্রী দিবে চলো এদিকে মহিলারা আগে যান মহিলা মুখা দিতে আইছে আরে ভাই বলো না কেমন আছে হ্যাঁ ভালো আছে দাদুর বাড়ি এটা জমিন আছে কোন ব্যস্ত ভাই ভাই 18 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত কাগজপত্র করছেন আমাদের বিজেপি সরকার আমলের পরে কি কি কাজ হয়েছে এটা একটা আপনারা সামনে তুলে ধরছি আপনারা দেখবেন এটা আর মোদিজি আইব 18 তারিখ ময়দানে তো সবাই যাওয়ার লাগবো হ্যাঁ এটা স্টিকার দিয়ে ঠিক আছে ভাই ওই কি নাম রতন নেই সুমন রতন পেলে না দাদা একটা আপনি করেন
কটার সময় আরে গড় বাজার দেখে কি গো তোমার কি নাম? নাম গো কইছে কইছে সীমা তোমার কি নাম? খুশি। আরে বাহ। পড়নি? স্কুলে যাওনি? অসুস্থ নাকি? আমি আইছি দেখে কথা কম কো, আমার তো বেআই নয় এটা। আচ্ছা আচ্ছা এই ম্যাডামে আমার বেআই নয়। চিনো তো রে? চিনো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে আসি। এই বাচ্চাটার একটা চকলেট দিছে নি? দিছে? আচ্ছা ঠিক আছে টাটা। সারা পরিবারের সব ভাই একই লাইনে আছে আর কি। ওই যে ধান খেত কথা কইছে, উনি হইলো তার শ্বশুর। আচ্ছা চলো। আচ্ছা আমাদের রাজ্য সভাপতি আছে তো এখানে কমলা আমাদের সমগ্র ত্রিপুরার জন্য কি কি কাজ করছে এটাও আছে আর আমরা সরকার এটা ওই কুড়া করতে আপনি যে এমনি রেখে দেন তাহলে আমিও পারি গলি গলি মহল্লা সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন হবে, প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন।
সাংবাদিক বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার। আজকের এই শর্ট সাংবাদিক বৈঠকে সবাইকে স্বাগত জানাই। যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে সরকারের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, যিনি তার দক্ষ নেতৃত্বে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে নতুন শিখরে পৌঁছেছেন এবং আমাদের রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের নিরিখে একটা বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। সম্মানিত নরেন্দ্র মোদীজি আগামী 18 তারিখ আমাদের এই রাজ্য, সুন্দর রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় ওনার আগমন হবে। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন সংবাদপত্রেও সেটা বেরিয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তার ঘোষণা দেওয়া হয়নি। আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে তার ঘোষণা সেটা করা হলো। এটা একটা সরকারি অনুষ্ঠান হবে আগরতলা রাস্তাবল ময়দানে, অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। এখন পর্যন্ত যা ট্যুর প্রোগ্রাম আমাদের কাছে এসছে সেটা মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পিএমও থেকে সেটা যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশুর মধ্যে সম্মানিত মুখ্য প্রধানমন্ত্রী মিনিট টু মিনিট যে প্রোগ্রাম কর্মসূচি সেটা আপনাদেরকে আমরা প্রদান করতে পারব। এখন পর্যন্ত যে আমাদের কাছে খবর, প্রায় 2:30 নাগাদ উনি আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে আমাদের আগরতলা রাস্তাবল ময়দানে আসবেন। সেখানে বিশাল জনসভা হবে, ভাষণ দেবেন, বিভিন্ন লাভার্থীদের সঙ্গে জেলা ভিত্তিক হয়তোবা ইন্টারেকশন হতে পারে। তার বাইরে আমাদের বিধায়কদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং থাকতে পারে। কোথায় হবে, কখন হবে, সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যখন মিনিট টু মিনিট প্রোগ্রামটা আমাদের কাছে আসবে। তো আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি প্রশাসনের তরফ থেকে। আপনারা জানেন যে গতকাল আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, এবং মাননীয় মুখ্য সচিবের পৌরোহিত্যেও আধিকারিকদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ ত্রিপুরা রাজ্যে সেখানে আসছেন, এবং আপনারা জানেন যে স্বচ্ছ ভারত উনি ঘোষণা দিয়েছিলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর 2014 সালে যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ ভারত শুধু ভারতে নয় পৃথিবীতে একটা বিশাল সুনামের সঙ্গে ভারতবর্ষকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে, সেই স্বচ্ছ ভারত উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আগরতলা শহর, আপনারা জানেন যে স্মার্ট সিটির শহর, সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা নিয়ে করা পরিকল্পনা করা হয় পৌর পরিষদের তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে। তার বাইরে আগরতলা শহরকে যেন আরো স্বচ্ছ নির্মল রাখা যায়, ওনার অফিস থেকে সেটা আহ্বান জানানো হয়েছে। সেই বিষয়ে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং তার বাইরেও আমাদের প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব, ডিজিপি, আমাদের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ প্রত্যেকে এই কর্মসূচিকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ সকালেও আগরতলা রাস্তাবল ময়দান আমরা পরিদর্শনে গেছিলাম, আপনারা সাংবাদিক বন্ধুরাও ছিলেন সেখানে। পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রীর এয়ারপোর্ট ভিজিট
এবং প্রশাসনিকভাবে প্রত্যেকটি জেলাকে, প্রত্যেকটি মহকুমাকে মুখ্য সচিবের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে করে এই কর্মসূচিটাকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করা হয় এবং সম্পূর্ণ প্রয়াস সেখানে গ্রহণ করা হয়। কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছায় যে PMAY আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে করে ত্রিপুরা রাজ্যে রেকর্ড পরিমাণ ঘর প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের টিপে এ রাজ্যে বেনিফিশিয়ারিদেরকে ঘরের টাকা প্রদান করেছেন, যা ত্রিপুরা রাজ্যে ইতিহাস বিগত দিনে কোনো সরকারের আমল সেটা করা হয়নি, কেউ সেটা দাবি করতে পারবে না। আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেটা জল জীবন মিশনের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের কানেকশন বলুন, আমাদের ভারতবর্ষের 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা বলুন, PM কিষাণ বলুন, যেখানে প্রতি বছর কৃষকদেরকে 2000 টাকা করে সেখানে প্রদান করা হচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম বা আমাদের রাজ্য সরকারের সবসময় যে চাহিদা, দাবি, সেগুলোকে সম্পূর্ণভাবে উনি বাস্তবায়িত করে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই ওনার হাত দিয়ে যে কর্মসূচি আমরা সরকারিভাবে এখানে পালন করব, সেটা PMAY আবাস যোজনা যারা উপকৃত হয়েছেন নিশ্চয়ই উনি তাদের সঙ্গে কথা বলতে চাইবেন বা গৃহপ্রবেশ করাতে চাইবেন, বিভিন্ন বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলতে চাইবেন, জল জীবন মিশনে যারা বিভিন্ন সুফল পেয়েছেন বা কানেকশন পেয়েছেন দীর্ঘদিন বঞ্চিত থেকে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলতে চাইবেন। টোটাল প্রোগ্রামটা স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেটা মিনিট টু মিনিট প্রোগ্রাম আমরা আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে সেখানে চলে আসবে, আপনাদেরকে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সাংবাদিক বন্ধুরা। তো প্রশাসনের তরফ থেকে অফিসিয়ালি সেটা আজকে আমরা ঘোষণা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর ত্রিপুরা আগমনের সফরসূচিকে কেন্দ্র করে। টাইম টু টাইম যে বার্তা আমাদের কাছে আসবে সে বিষয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব। আজকে সবাইকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন প্লিজ। না, এখন পর্যন্ত কোনো, যেটা বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা আসবে এখানে। আস্তাবল ময়দানে আপনারা জানেন যে আগেই আসার কথা ছিল, আজ থেকে 10-15 দিন আগেই ওনার সময় সফরসূচি ছিল। তো এটা নিয়ে অনেকেই অনেক কটূক্তি করেছেন যে প্রধানমন্ত্রী এলেন না, কেন এলেন না। সেটা যারা ঘোলা জলে মাছ ধরতে সবসময় সচেষ্ট থাকেন তারা অনেক ঘোলা জলে মাছ ধরতে চেয়েছেন। তো উনি আসছেন ফাইনালি। মাঝখানে আপনারা জানেন যে গুজরাট এবং হিমাচলের নির্বাচন ছিল, সেখানে ব্যস্ততা ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেননি। তো কি কি প্রজেক্ট বা সেটা, তার আগেও আমরা অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি। আপনারা জানেন মাননীয় আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছিলেন, ওনার হাত ধরে অনেকগুলো প্রজেক্টের শুভ সূচনা হয়েছে। আর উনি যেটা মূলত বেনিফিশিয়ারিদের সঙ্গে নিশ্চয়ই একটা ইন্টারাকশন করতে চাইবেন, যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো ওনার, যেমন জল জীবন মিশন ওনার স্বপ্নের প্রজেক্ট, আমাদের PMAY আবাস, উনি স্লোগান তুলেছেন যে হর ঘর মকান, প্রতি বাড়িতে মকান থাকতে হবে, ভারতবর্ষের প্রতি গরিবের বাড়িতে মকান থাকতে হবে। তো হর ঘর মকান ত্রিপুরা রাজ্যে কি করে বাস্তবায়িত হচ্ছে, কতটুকু ফলপ্রসূ হয়েছে, কতটুকু আমাদের কাজ হচ্ছে, সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। আগামী দিনে রাজ্যের জনগণের উদ্দেশ্যে বার্তা কি দিতে চাইছেন সেদিকে আমাদের নজর থাকবে। তো ওভারঅল মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলেই আমরা বুঝতে পারবো কোথায় কি করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই। নর্মালি যেটা বললাম যে 2:30 নাগাদ আগরতলায় পৌঁছবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে পৌঁছানোর পর স্ট্রেট উনি বিবেকানন্দ ময়দানে আসবেন, সভা যতক্ষণ চলবে। তারপর একটা মাঝখানে আলোচনা ছিল, হয়তোবা সেটা হতে পারে যে বিধায়ক মন্ত্রীদের সঙ্গে উনি হয়তো মিটিং করবেন। সেটা কোথায় করবেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেটা SPG প্রোটেক্টি, স্পেশাল প্রোটেকশন গ্রুপের আন্ডারে রয়েছেন। তো SPG কোথায় অ্যালাউ করবে সেটা পরবর্তী সময়ে রাজ্য মুখ্য সচিব বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেটা ঠিক হবে। নাইট হোল্ড এখন পর্যন্ত, কালকে পর্যন্ত যে আলোচনা আমাদের মিটিংয়ে,
নাইট হল্টের কোনো আলোচনা হয়নি। যদি করা হয় তবে পরবর্তী সময় পিএমও থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হবে। না, এমন এখন কোনো, তাই বললাম মিনিট টু মিনিট প্রোগ্রামটা এলে আমরা বলতে পারবো প্রশাসনের তরফ থেকে যে কি কখন কোথায় কি হবে, কি কোথায় যাচ্ছেন বা থাকবেন কি থাকবেন না এই বিষয়ে। দেখুন, জল জীবন মিশন আমার দপ্তর, সেটা আমি পুরোপুরি বলতে পারছি আপনাকে। ত্রিপুরা রাজ্যে জল জীবন মিশন গ্রামীণ, আরবান সেটা জল জীবন মিশনের আওতায় আসে না, এটা জল বোর্ডের আওতায় আসে, আরবানের আন্ডারে। জল জীবন মিশন যে গ্রামীণ, আমাদের সারা রাজ্যে বাড়ির সংখ্যা হচ্ছে হাউস হোল্ড 7,42,000, প্রায় 7,41,000 প্লাস, মানে আমি 42,000 যদি রাফলি ধরি, 7,42,000 বাড়ি রয়েছে। এই 7,42,000 বাড়ির মধ্যে আমরা এখন পর্যন্ত 4,00,000 প্রায় 10,000 বাড়িতে কভারেজ দিতে পেরেছি। এফএসটিসি কানেকশন, যে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, আমরা 2.5% থেকে শুরু করেছি, আজকে আমরা 56%-এ রয়েছি। এটা ন্যাশনাল অ্যাভারেজ থেকেও আমরা ত্রিপুরা রাজ্য বেশি। আমাদের অ্যাজ গুড এজ 1,00,000 কানেকশন এখন রেডি রয়েছে, যেটা প্রদান করা যাবে আগামী দিনে। এবং এই 1,00,000 কানেকশন আমরা যখন দেব তখন সেই সংখ্যাটা অনেক উপরের দিকে চলে যাবে। আমরা খুব শীঘ্রই সেটা স্টার্ট করব। তো ওভারঅল আমাদের যে, আপনি জানেন যে গত 3 দিন আগে 166 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সেখানে রিলিজ করেছে। প্রতি বছর 4বারের মতো 4বার সেখানে টাকা প্রদান করা হয় জল জীবন মিশনের আওতায়। এবং এটা প্রতিবার আমাদের যে সাকসেস থাকে বা অ্যাচিভমেন্ট থাকে তার উপর ভর করেই সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকাটা পাঠিয়ে থাকে। তো এবারও যে টাকা পাঠিয়েছে, এবং আমাদের একটা কনসিস্টেন্সি রয়েছে যে 3 মাসে আমরা কতটুকু এগিয়েছি, নেক্সট 3 মাসে আমরা কতটুকু এগুবো, সে টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তো এই যে 1,00,000 কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা আশা করছি যে আগামী মাস 3-4 মধ্যে এই 1,00,000 কানেকশন সমস্ত বাড়ি ঘরে আমরা পৌঁছে দিতে পারবো। আর ডিডব্লিউএস এর সঙ্গে আপনারা জানেন যে একটা পাওয়ারের কানেক্টিভিটি রয়েছে, মানে বিদ্যুৎ দপ্তর পাওয়ারের, ট্রান্সফরমার, ইলেকট্রিক পোস্ট, আমাদের তার, বিভিন্ন যে সামগ্রী কমিশনিং করতে হয় এগুলোকে। ডিপ টিউবওয়েল হবে, বোরিংয়ের পর পাম্প হাউস হবে, পাম্প হাউস থেকে আপনার পাইপের মাধ্যমে বাড়ি ঘরে জলের কানেকশন যাবে, পাইপ থেকে ট্যাপ বসবে, ট্যাপে জলের কানেকশন যাবে। কিন্তু এই যে পাম্প হাউস থেকে জলটা যে যাবে আমাদের ডিপ টিউবওয়েলের পরে, সেখানে আমাদের কমিশনিংয়ের জন্য ট্রান্সফরমারের দরকার, এবং ট্রান্সফরমার সেটা আমাদেরকে প্রোভাইড করছে টিএসিসিএল। আমরা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি। তার বাইরে ইলেকট্রিক পোস্টের দরকার, তার বাইরে তারের দরকার, আরও বিদ্যুৎ দপ্তর থেকে বিভিন্ন সামগ্রীর দরকার হয়, তারাও আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এবং আমরা ধীরে ধীরে কাজগুলো করছি। তো সবগুলো করতে আপনারা জানেন যে ম্যান পাওয়ারের দরকার, স্কিল্ড লেবারের দরকার, টেন্ডার করতে হয়। এমনিতে আমরা টেন্ডার কিনে ফেলতে তো হবে না, সেটা নিয়মের বাইরে। তো স্বাভাবিকভাবেই যখনই কোনো জিনিস আমার প্রকিউর করতে হবে সেটা টেন্ডার করতে হবে। তো বিদ্যুৎ দপ্তর টেন্ডার করছে, তো টেন্ডার করতে গিয়ে 2-3 মাস সময় লেগে যাচ্ছে। তার জন্য আমাদেরও কানেকশন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে রেডিলি যে অ্যাভেলেবেল কানেকশন তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেটা বললাম 1,00,000 হয়ে গেছে যেটা পেন্ডিং। আর বিদ্যুৎ দপ্তরও সেখানে টেন্ডার করছে, সেগুলো ধীরে ধীরে তারাও প্রোভাইড, জিনিসপত্রগুলো আমাদেরকে সাপ্লাই করছে যাতে আমরা কমিশনিং করতে পারি। তো এই হচ্ছে জল জীবন মিশনের যে ব্রেকআপটা, সেটা আমি আপনাকে দিলাম এবং খুব স্যাটিসফ্যাক্টরি ওয়েতে কাজ চলছে। 56% আমাদের এখন পর্যন্ত কভারেজ, যেটা আমরা 2.5% থেকে শুরু করেছিলাম। আমরা আশা করব যে আগামী 3-4 মাসের মধ্যে একটা বিশাল জায়গায় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা যেতে পারবো। আমাদের পিএমইউআই যে আবাস, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর সবটা মিলিয়ে প্রায় 3 লক্ষের উপর সেটা ফিগার হবে। এক্সাক্ট যে ডাটাটা সেটা পরবর্তী সময় দেওয়া যাবে। গ্রামীণ সেটা প্রায় 2,30,000-এর উপর হবে এবং আরবান মিলিয়ে সেটা 3 লাখের উপর যাবে যে ফিগারটা। সোফার পিএম কিষান ইজ কনসার্ন, পিএম কিষানের যে সংখ্যাটা সেটা 2,40,000 ফার্মার্স যারা, তারা এই বেনিফিটটা পাচ্ছেন।
2,40,000-এর উপর ফার্মার্স এই বেনিফিটটা পাচ্ছেন ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে, সেই অর্থটা চলে যাচ্ছে। এবং অর্থটা যেটা আপনারা হিসাব করে নিন, 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা, ইয়ারলি 6,000 টাকা, মাল্টিপ্লাইড বাই 2,40,000। তো এই যে টাকাটা, এটা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করছে এবং কৃষকের আয়কে দ্বিগুণ করার যে সংকল্প প্রধানমন্ত্রীজি নিয়েছেন সেটাকেই বাস্তবায়িত করার পথে এগুচ্ছে। তো গ্রামীণ অর্থনীতি, যেটা ঘর বলুন, সেটা পিএম কিষাণ বলুন, পিএমএওয়াই আবাস বলুন, আমাদের জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন, বিনামূল্যে চাল বলুন, প্রতিটা ক্ষেত্রে মানুষ বেনিফিট পাচ্ছে। এবং রিসেন্টলি আমাদের রাজ্য সরকার যে ভাতা, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, 2,000 টাকা বেনিফিশিয়ারিদেরকে ভাতা প্রদানের যে সিদ্ধান্তটা, তার বাইরে নতুন 30,000 ভাতা আমরা যোগ করছি, নতুন বেনিফিট আমরা দেব নতুন বেনিফিশিয়ারিদেরকে সারা রাজ্যে 30,000। তো এটা করে গ্রামীণ যে অর্থনীতি সেটা স্ফীত হচ্ছে, মার্কেটে টাকা যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের অর্থনীতি বা ত্রিপুরা রাজ্যের যে মানুষের যে বুনিয়াদ বা বেসিকটা যেটা, সেটা শক্তিশালী হচ্ছে। তার বাইরে কিছু দেখুন, অভিযোগ মানে অভিযোগ, এনিবডি ক্যান লজ অভিযোগ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও করা যেতে পারে। তো অভিযোগের ভিতরে দাঁড়িয়ে আমরা কথা বলছি না, বি স্পেসিফিক যে এখানে পাচ্ছে না। আমি অ্যাডমিট করছি যে এমন আমাদের 3,18,415 জন ভাতা পাচ্ছেন অন রেকর্ড, 3,18,415 জন অফিসিয়ালি ভাতা পাচ্ছেন, 71,000 ভাতা পাচ্ছেন কন্যা সন্তানের ভাতা। তো এই 3,18,415 যে ফিগারটা, তার মধ্যে 5-7 হাজারের কিছু ডিসক্রিপেন্সিস থাকলেও থাকতে পারে। এটা সরকারের তরফ থেকে নয়, এটা যে আপনারা জানেন যে ব্যাংকিং সিস্টেম সেটা চেঞ্জ হয়েছে, এই সিস্টেমে ওইটা একটু স্লো হচ্ছে, দেরি হচ্ছে। কিন্তু আগে যে সংখ্যাটা ছিল, নিশ্চয়ই আপনারা যখন অ্যানালাইসিস করবেন দেখবেন যে সংখ্যাটা 98% আমরা কভার আপ করেছি। 1%, 2% হয়তো সেখানে পাচ্ছে না, সেটাও পাবে, একসঙ্গে তাদের টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। না দেওয়ার মানসিকতা নিয়ে সেটা পাচ্ছে না, সেটা না দেওয়ার জন্য নয়, দেওয়ার জন্যে, মানুষকে দেওয়ার জন্যই আমরা 2,000 টাকা করেছি সরকারের তরফ থেকে, মানুষকে দেওয়ার জন্যই আমরা 3,000 টাকা করেছি, 30,000 ভাতা নতুন ডিক্লেয়ার করেছি। সুতরাং যাদের সমস্যা হচ্ছে, আমি আহ্বান জানাবো তারা যেন তাদের নিকটবর্তী যে সিডিপি অফিস রয়েছে, যে সিডিপি অফিসে যোগাযোগ করে, এবং কোথায় সমস্যা দপ্তরকে বলা হয়েছে সেক্রেটারি ডাইরেক্টর লেভেলে, এবং তারা সেটাকে নিয়ে মিটিং করে সেটাকে পর্যালোচনা করবে এবং সঠিকভাবে তারা যেন ভাতা পায় আগামী জানুয়ারি মাসের মধ্যে, তারা সেটা দেখবে। থ্যাংক ইউ। না, এটা নিয়েই কথা হয়েছে। পার্টির এমএলএ প্রশাসনিক আস্থা বলে মিটিং নাও, প্রশাসনের বাইরে উনি বিজেপি দলের প্রাইম মিনিস্টার মানে প্রতিনিধি বিধায়কদের সঙ্গে, দলীয় বিধায়কদের সঙ্গেও একটা মিটিং করতে পারেন। তো অ্যাজ অফ নাও যেটা আমাদের কাছে এটা ভাষা আলোচনা করতে পারেন, তাই বললাম যে করতে পারেন। মিনিট টু মিনিট প্রোগ্রামটা যখন পিএমও থেকে আসবে তখন সেটা ক্লিয়ার থাকবে আর কি, যে কটার সময় কোথায় থাকবেন। এখন এমএলএদের সঙ্গে মিটিং করবেন, কোথায় করবেন? উনি তো সেক্রেটারিয়েটে আসবেন না, ঠিক না? তো কোথায় করতে পারেন তার জন্য পর্যালোচনা চলছে। এসপিজি থেকে ক্লিয়ারেন্স লাগবে, এসপিজিকেও সেখানে ক্লিয়ারেন্স দিতে হবে। যেমন আস্তাবল ময়দানে যে আমাদের রেডিমেড যে মঞ্চটা, মানে রেডিলি যে অ্যাভেলেবেল মঞ্চটা, লাস্ট ভিজিটে উনি তার মধ্যেই ভাষণ দিয়েছেন, কিন্তু এবার সেটা হবে না, এবার নতুন মঞ্চ হচ্ছে, কারণ এসপিজি থেকে সেটা ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। তো সবকিছু ডিপেন্ড করছে প্রাইম মিনিস্টারের সিকিউরিটি প্রোটোকলের উপর, কোথায় কি হবে। তো আগামী কালকের মধ্যে আশা করি আমাদের মিনিট টু মিনিট প্রোগ্রামটা চলে আসবে, তারপর সেটার উপর আমরা আলোচনা করতে পারবো। প্রকল্পের উদ্বোধন যদি পরবর্তী সময় করা হয়ে থাকে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যেটা বললাম যে বিভিন্ন যে স্কিমগুলো মানুষ লাভার্থী যে মানে বেনিফিট পেয়েছে সে বিষয়ে নিশ্চয়ই উনি কথা বলবেন, বা জল জীবন মিশন
পিএমএওয়াই আবাস, অনেকের গৃহপ্রবেশ, সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। এনইসির মিটিংয়ে যাওয়ার কথা রয়েছে। তো আমি গতকাল আমাদের স্পেশাল যে ক্যাবিনেট ছিল তাতে যে আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন শিলং চলে যাবে এনইসির মিটিং, নর্থ ইস্টার্ন কাউন্সিলের 17th। সেখান থেকে প্রাইম মিনিস্টারের সঙ্গে উনি আসবেন, দ্যাট ইজ উনি আগে শিলং যাবেন 17 তারিখ। সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে নাইট হোল্ডের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা। যদি আগে উনি আগরতলা আসতেন তবে নাইট হোল্ড করে পরদিন শিলং যেতেন, কিন্তু যেহেতু আগে শিলং যাবেন মনে হচ্ছে না যে আগরতলা নাইট হোল্ড করবেন। আগরতলা প্রোগ্রাম সেরে উনি চলে যাবেন। আমাদের চিফ মিনিস্টার শিলং যাওয়ার প্রোগ্রাম রয়েছে। থ্যাংক ইউ। চার লক্ষাধিক ট্যাপ গেছে, তো ওই কমিশনিং এর জন্য ওয়েট করছে। যেটা বললাম, কমিশনিং যখন হবে ইলেকট্রিসিটি, কারেন্ট ছাড়া তো জল যাবে না। না, এটা তবে আমি যেটা বললাম যে 1 লক্ষ যে রেডি রয়েছে, আমি যেটা বললাম যে 1 লক্ষ কানেকশন প্রায় রেডি আমাদের, যেটা কমিশনিং এর জন্য ওয়েট করছে। আপনি যে ডাটাটা দিচ্ছেন সেটা তার মধ্যে থাকবে, কিন্তু 4,10,000-এর কাছে, 6,000 প্লাস ছিল, আমি 10,000-ই ধরলাম, 4,10,000-এর কাছে অলরেডি যারা জল পাচ্ছে। আর আপনি যেটা বলছেন যে কানেকশন গেছে জল পাচ্ছে না, সেটা ওই 1 লক্ষের মধ্যে থাকবে। যে হ্যাঁ, দে আর ইয়েট টু বি কমিশনড, সবকিছু রেডি। এখন ইলেকট্রিকের কানেকশনটা পড়লে জল যাবে, কারণ বিদ্যুৎ তো, জল তো বিদ্যুৎ ছাড়া হবে না। এটা ডিলে, যেটা আমি বললাম আপনার একটা টেন্ডার প্রসেস করতে, কারণ এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি নিশ্চয়ই তার গ্রেভিটিটা বুঝতে পারছেন যে প্রতি 3 মাস 3.5 মাস অন্তর অন্তর প্রায় 150 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে জল জীবন মিশন। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন পর্যন্ত সব থেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হচ্ছে জল জীবন মিশন। যে সারা দেশে 19 কোটির উপর গ্রামীণ বাড়ি রয়েছে, ওই 19 কোটি গ্রামীণ বাড়িতে জল দেবে, আরবান ছাড়া, রুরাল প্রায় 20 কোটির কাছে হাউস হোল্ড রয়েছে, তাদেরকে জল প্রদান করা হবে। এখন পর্যন্ত প্রায় 10 কোটির কাছে সেটা দেওয়া গেছে, 10 কোটি 11 কোটির কাছে। নতুন একটা গাইডলাইন এসছে, আপনি প্রশাসনিক ব্যাপারটা যদি আমি বলি, টেন্ডার হবে, টেন্ডারের পরে কোনো টেন্ডার যখন 5 কোটির উপর হবে সেটা ডিপিসিতে আসে। ডিপিসি ইজ হেডেড বাই কনসার্ন সেক্রেটারি, ওই দপ্তরের সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, ফিনান্সের আরডি চিফ ইঞ্জিনিয়ার। ডিপিসি থেকে ক্লিয়ার হলে তারপর এটা মিনিস্টারের কাছে আসে অ্যাপ্রুভালের জন্য। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন নর্মস করেছে যে টেন্ডার্ড ভ্যালু থেকে যদি 1 টাকাও কম হয় কোনো টেন্ডার, সে 5 কোটি টাকার টেন্ডার, কোনো এজেন্সি যদি 1 লক্ষ টাকাও অ্যাবাভ হয়, আমরা অ্যাবাবে দিই, অনেকে লেসে কাজ নেয়। এখন কেউ 2% অ্যাবাভ দিল বা 5% অ্যাবাভ দিল, যদি অ্যাবাভ হয় কোনো টেন্ডার ভ্যালু, মানে টেন্ডার ভ্যালু থেকে বিডিং কস্ট যদি অ্যাবাভ হয়, তবে সেটা ডাইরেক্টলি চিফ সেক্রেটারির কাছে যাবে, চিফ সেক্রেটারি থেকে তারপর মন্ত্রীর কাছে যাবে। এই যে প্রসেসটা, প্লাস টেন্ডার করতে গিয়ে, একটা টেন্ডার করতে গেলে মিনিমাম 21 দিনের সময় দিতে হয়, এবং 21 দিন সময় দেওয়ার পর সেটাকে প্রসেস করে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আসতে আরো 15-20 দিন, 1 মাস সময় লাগে, এবং সেখান থেকে এটা ডিপিসিতে প্রেজেন্ট করতে আরো 15-20 দিন সময় লাগে। তো টোটাল 3 মাসের মতো একটা এক্সট্রা সময় লেগে যায়, 3 থেকে 3.5 মাস, 4 মাস সেটাকে ফাইনাল করতে। আমাদের টেন্ডার যেটা চলছে, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের যেটা আমি বললাম
যে জিনিসপত্রগুলো ট্রান্সফরমার, ইলেকট্রিক পোল, আমাদের ওয়্যার, বিভিন্ন সামগ্রী তাদের প্রকিউর করতে হয় সিমিলার টেন্ডারের মাধ্যমে, যেহেতু হিউজ ইনভলভমেন্ট ফিনান্সিয়াল। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটাই সময় লেগে গেছে। আর আমরা বারবার বলেছি ডিসেম্বরের মধ্যে আমরা করব। আজকে যদি আমাদের এই যেটা আমি বললাম যে প্রায় অ্যাজ গুড অ্যাজ 1 লক্ষ কানেকশন আমাদের রেডি রয়েছে, আমরা যদি সেগুলো দিয়ে দিতে পারি 70% আমাদের অ্যাচিভমেন্ট হয়ে যাবে। We have as good as almost 1 lakh connections ready for commissioning. আমরা যদি ওই জিনিসগুলো পাই বিদ্যুৎ দপ্তর থেকে, কিন্তু সেগুলো সঠিক সময় আমরা পাচ্ছি না, তার কারণ ওই যে টেন্ডার প্রসেসে লেট হচ্ছে, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। তারপরেও আমাদের যে মার্জিন মানে যে পেস অ্যান্ড বাউন্স so far implementation is concerned, with 56% we are ahead of national average. National average থেকেও আমরা বেশি রয়েছি। ন্যাশনাল অ্যাভারেজ বর্তমানে বোধ 54 টোরের মধ্যে কাছে রয়েছে। এবং আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে মাসখানেক আগে আমাদেরকে ছোট রাজ্যগুলোর মধ্যে আমাদেরকে প্রথম প্রাইজ দেওয়া হয়েছে জল জীবন মিশনে। ফার্স্ট প্রাইজ আমাদেরকে প্রদান করা হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক থেকে, ছোট রাজ্যগুলোর মধ্যে যারা জল জীবন মিশনকে এক্সিকিউট করছে। তো ন্যাশনাল অ্যাভারেজ থেকে আমরা বেশি, অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষের ছোট রাজ্যগুলোর মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ আমাদেরকে দিয়েছে। তো সেটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, অ্যান্ড ইট হ্যাজ বিন অল থ্রু এ কালেকটিভ অ্যাপ্রোচ, কালেকটিভ এন্ডিভার। প্রত্যেকের, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা বাইরের এজেন্সিরা রয়েছে, আপনারা জানেন যে আমাদের 5টা রিগ ছিল, 5-7টা, আজকে আমাদের কাছে প্রায় 120টার উপর রিগ রয়েছে বাইরের এজেন্সিগুলো যারা কাজ করছে। তো ত্রিপুরার জিওগ্রাফিক্যাল লোকেশন সমস্ত কিছু বিচার করে আপনার রিগ করতে গেলে বা বোরিং করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই জিনিসগুলো আমাদের ছিল না, সেগুলো আমরা বাইরে থেকে আনতে হয়েছে। তো আজকে আমরা একটা জায়গায় রয়েছি যে সব ঠিকভাবে কাজ চললে আগামী কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো লক্ষ্যে পৌঁছতে পারবো। গত 3 দিন আগে আমরা পেয়েছি 166 গ্রামীণ জল জীবন মিশন প্রকল্পে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন। Christmasni Shiva Yaparu, and also my regards, my prayer and advance thanks for Christmas to Reverend Tasi Tamor, Te Hambayaparu, Reverend Father Puspa Kumar Rupinino, Joto Believers Church ni Phainai Adong Zagrogno, Chirmoam Chaini, Joto Believers Church ni Members Rock, Kaidorno Surinai Rock, Noang Hambaya Pharai, Gobang Kok Saglak, Anto Khoroksa social activist, political activist, politics ni kok sadika bu gobang saimano, jadu kolija rusab naino English gan rusab deka bu manja hita. Dharma ni kogno dharma bujiu, dharma no feel bo klaimano, কিন্তু ধর্ম নি কগ্ন পীর দি গাই আবু ইংলিশ গান রসাব দি হিমা হিলো মসাংলা কে আইপানো ক্রিসমাস তামো হোয়াট ইজ দিস ক্রিসমাস কে ঈশ্বর আচাই মানি সাল ও সাল নো রগই সারা বিশ্বব্যাপী দি হোল ওয়ার্ল্ড বনো Bini asaima salno tongthogi palaimano Christmas.
Ishor achayuni ani bagi. Nona anu muthangnan bagi. Ishor achayka. Ang charaipuru mawan sugu. Trinity. Khoroktam borok no man nahi. Father, Son and the Holy Spirit. O khoroktam khoroksan abu bhai ke ingman. Jeng sangsarni raidati wan sukai. Ani bupha bayan. Ani buphan bumung Rotindro Dev Burma. Buslani bumung Onivel Dev Burma. Fola gathara bhai ke khoroktam ba khoroksan man. আমনো বুঝি অনেক সময় হয়েছে বুঝি নানি অনেক সাল নাকা তাবু বুঝি আবো তামো হয়েছে ননো আনো মথাংনানি বাগৈ আং गोबां আইন थांलाक जों যতনতে মথাংজাকলা খামু কিন্তু স্বয়ং ঈশ্বর বরকনি বহক্তি আসাयै जोंनो মথাংনানি বাগৈ বো নিজে ক্রুসিফাইড पापिनो या पापनो से छेलेंगे बरनो ना कर दे कथांगिनो खरकसा केबो स्वर्गो थां कुनु कांगाय जिसु ख्रिस्टनो थांगाय एवं बाइबेलो जों बरलोक जों कथां स्वर्गो थांनाया जों मा थैनायाबोथ बाइबेलो सिजाक दं borok asaikai borok ma thinai phia babuni mangse thinai ai kintu nin pholano kathangkai torimanu jodi nang kai torno puitu chawi bini kok bai nang jodi choli khangkai जों no thangjagi manu kai tor jno tam phurung bible jara porinai rok angmu poru কিন্তু আঙ্গু পড়ি সুবি মায়া বাইবেল পড়িনানি আপসক সুজা বংজা জ্ঞান অমুকুনো উৎসং পড়া পরিপুরু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আহি বই আইছে সামুয়েল তামো সাকা আবু কাইসে সিয়াক তো জোশুয়া তামো সাকা কাইসে সিয়াক তো বাইবেলো chapter verses norok jara porinai norok mukhna jotoro nangmani ko small parables. Bible is unlike any other book. It is full of parables and good words, the word of God. Ishwar bini swari rongni bisingtei tamo saka akok rok jotono Bible ganangri sijak to বাইবেল নি যে কোনো চ্যাপ্টার খুলুক যে কোনো ভার্স পড়ি দি চিনি বখাও অবশ্যই নাংনায়া ককাই আবন অনেক বরক যখন বখাও শান্তি মায়া বাইবেল পড়ি হই বিনি প্রবলেম নি সলিউশন নি লামারক মানো আমতি কক রকবো জিসাস নি কল নি কাইসার বই আগি ম্যাগাজিন নখর হইতে গোবাং মা ক্রিকেটার রক sportsmen rock slum there are so many slum children later on in their life they became famous in their field in cricketing in football singing acting kabang ma jagao borok thangai they became so famous in the world bongni testimonials porikhaichan bujuai and so many instances like that. I used to go through about the testimonials of different successful people in their life. They're right there. Ang sugui may ang Onivel Dev Burma ano kaitor snamka for a specific purpose. Ang mo songi ang otula shiwog ni borok khorchati pramothani leader nai deputy CM nai khana tam bongno I don't know kaitor se chungno chongui ruai bini bagi jora one sukanga belai planning khaimani belai one sukmani yakari ruang haise
Angas one subita mungnai. Because he has already decided what will be my role. Ani role ta mungnai. অনেক প্রশ্ন বড় জবাব মাইয়া বতম তিনি অ্যাডভান্স ক্রিসমাস ni mo stage of busai sao kabang na chunnugo Christ ni kogno mechenna ni bagai antichrist ni sambo belai ke chunnugo aise America hai desh rogo Bible ni nokol Bible siye prochar khaimani chunnugo God যেমন তঙ্গ লুসিফার বতঙ্গ হয়েছে ইট ইজ সো সারপ্রাইজিং বাইবেল অলরেডি তিনি মোবাইল রক ফাইনাই অমনি আবাস কিন্তু রিজার্ভ তঙ্গ হয়েছে নট এক্স্যাক্টলি মোবাইল বাট সামথিং লাইক দিস will happen after years thousands of years হাসা গাওমো ফাইনাই ঈশ্বর চুন নায়ো ববাই খুব সাম্পাখলাই তংলাইনানি কিন্তু जों মনুষ্য যিনি বুদ্ধি जों যতন রহর গাইছে जों ঈশ্বর বাই চালনানি নাইও হয়েছে ঈশ্বর সাও 10 commandments the 10 commandments of God আমু যদি মানি মানখাইনো I am sure or bishop tongo reverend Tasi Tamor is here I am sure these 10 commandments, monofolu kaimangaino, we definitely can become good Christian in our life. Kito abono maninan is a busuk kothin. Horks of father, dinner klaipro ano saik nalimani. Noroko thangnani lama kai highway high. Gari kai tham kai buri ferlai tongmanu. Asaga lama tor noroko thangnan bagi. But ঈশ্বরনি স্বর্গ থাংনানি লামা বেলাই চিকন আয়ন্তি থাংনানি গাই সাকনো কথার মাতো নিনাইছে তিনি বিলিভার্স চার্চনি মেম্বার্স রগনো নুগৈ বেলাই খাতুং খাজা নুসুংবো আং তিনি ভাইপুর আং চঙ্গিবো ফাইজাগি আং দাম কক সানানি তামবো সাইমান নহাইছে হিয়াবে ঈশ্বর যা চংমাবনো সাকা হইছে And I am so thankful that fathers, deacon rock, oronichini, procharok rock, they have that faith that I can be invited and can share my few words with our brothers and sisters. I am really thankful to the Believers Church. Sir, ঈশ্বরনি বিচিংতিনো जों नुगो बाइबेलो যখন দফা অরই পরই ইনফ্রু মোসেস আহাই বরগনো তুবু গাই and 40 years I still wonder sometimes it is very difficult to believe মরুভূমিও কিচ্ছু করি আইজা হাসিনা ছাকাও 40 বছর Bini dophan borogno tui aro kathang tongkai. Ari nori, a kanmung no kanmung, a chumung no chumung. Bahai kai tongkai. Omo haino, Ishor ni jodi will tongkai. Seng right pato seng di prasarok tongka dengkai. Ishor chini chono naikoli tongo. Chono bui jasipano mechenani naithong. जों राइट पातो मो चीनी हाओ जों केबुनि बिरुद्धे काइतोरनि बिरुद्धे जों ख्लायांगाय काइतोर जोंनो सालचा श्योर हमारी नहीं so I appeal to all our brothers and sisters जों किरिनानि गरै जनसंख्यानो गनि गनि किरिनानि बकक गरै जों बाइबल परीक्षायनो आबो बुझियो हाइছে সংখ্যা বাইয়া ঈশ্বর যারা চায়া চুগিয়া বরক সাতক পিতক বরং বিসিঙ্গন ঈশ্বর ফায়ু আবু সুন্নুক হাইছে गोबां रांगोनां रिगोनां दफाओ ঈশ্বর आसाय फाया हाइते जे बरक सातक पितक दफाङै दङ आ दफानो ঈশ্বর बाछायखायना गाबो आसायनानै हाइते এবং বরং
দফানো প্রিপেয়ার বখাই গাইছে 40 বছর মরুভূমি ও তঙ্গই কেবো কেবো মসেস নকা বিকো বুবরুতেই চিনে হা মানছিনা নেছে ত্যাগ তঙ্গাং নাই বতং আইপানো পেশেন্স তুই जों तिप्रारब्बो ईश्वरनि बिसिंथै बाइबेलनि सामानि बिसिंथैबो जों वानसुका देगाय सालसेचिनि महा तंमानि महानो ईश्वरनो जोंनो किफिलि रिनाय हायजे बिनि बागै जों थानसा मा तंनाय we all have to remain united and faithful to the God अमो हाइया जे थानसा तंलायमानि बिसिंथै तिनिनो थाङो बुमा मा खिथारनाय तिनिनो सिलाइ मा कबनाय आबोबाय हामानि फैयो God loves peace हामजागमानि wonderful thing ईश्वर जदि जोंनो हामजागमानि फोरोंनि हानगै जों हामजागना बोरोंला खामु आर जों मनुष्य आजाइमानि आगे बिगियान बमनो साव चिनि मकल बुखु पुइला बुमानि बहगंनि हाइजे पुइला चिनि ओ हार्ट हामजागनानि जा हार्ट आ हार्ट नो पुले चांगरा वाइचे ईश्वर जोंनो तांमानि चिन बखाबाय जे तागरा वाइचे उलसि याक याक मकल यासिरो बेकरें रो खावाइचे बिनि बागै we should be thankful very faithful cheerful tongthogui ma tongnai जों बियाल तंगै मानु किन्तु spiritually जों जदि तंथगै तंमानखाय nothing can stop us God only will give our salvation जों बिन ऊपर से फेक मानार नहीं आं गोबां कक सालिया preaching नरक आं preaching खायना I am sorry आं कुनो जागा जदि बाइबेल नि चाया कुनो कक साजाक्तिं तंखायानो नागार दे आं परिवै खोनावै जे किसिसा बुजिमानि आ कक रंनां share खायका I really I am also pleased to meet Bishop Anil Dev Burma and also very happy to meet one of our brother Reverend Father Tasi Tamor from Arunachal. I have so many Arunachali friends politically, socially, in student life also we keep interacting with them. I am really happy to receive here today in my own village. So happy and I'll remember year 2022. This will be a remarkable year for all of us. जों थानसामा तंनाय काइदर जोंनो जतना हामारि रिथो आसे कक साइनो आंगानि कक माथाकसेना हामबाय কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ আসছে এখন ঘরে ঘরে আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন সবার দাবি হবে পূরণ হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন আগামী 18ই ডিসেম্বর আমাদের রাজ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্যে আমাদের মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মুখপাত্র শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি প্রথমেই মাননীয় রাজ্য সভাপতি মহোদয়কে বিনম্র অনুরোধ করব আপনাদের সঙ্গে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাননীয় সভাপতি মহোদয়। মাননীয় সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ স্পোকসপারসন শ্রী সুব্রত চক্রবর্তী, নবেন্দু ভট্টাচার্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18ই ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায়, দুপুর 1:30 ঘটিকায়
আমাদের আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা পুরনো আস্তাবল হিসাবে জানি, এই স্বামী বিবেকানন্দ ময়দানে উনি আসছেন। উনার সফর মূলত আমাদের রাজ্যে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উপেক্ষিত রাজ্য এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার রয়েছেন, তাদেরকে গৃহ নির্মাণের জন্য, পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সহায়তা করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন। তার গৃহপ্রবেশ করার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আগামী 18 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছে। ওনার এই সফর